পারফেক্ট। আমার ভাইয়ের চয়েস আছে বলতে হবে। ইরা মুখ গোমরা করে বসে আছে। আরু ওর থুতনিটা ধরে উঁচু করে বলল, কি হয়েছে? বিয়ের দিনে এমন গোমরা মুখ করে আছিস কেন? ইরা মন খারাপ রেখেই বলল, তোর ভাই আজকেও ফোন ধরেনি। 1 সপ্তাহ ধরে কতগুলো কল করেছি, একটা কলও ধরেনি, একবারও কল ব্যাক করেনি। আমি তো তোকে বলেছি ভাই ফোন ধরবে না, তার রাগ ভাঙাতে হবে আগে, তারপরেই কথা বলবে। ফোন না ধরলে কি করে কথা হবে? রাগ ভাঙাবো কি করে? সামনাসামনি কথা বলবি। আজ তো এমনিও ওখানে যেতে হবে তোকে। এমন সময় আরুর ফোনটা বেজে উঠল। আরু ইরাকে শুনিয়ে শুনিয়ে বলল, দেখ ভাইয়া কথা বলছি। আর ভাইয়ার কল দিয়ে দিল। ইরা অসহায়ের মতো বলল, আমার সাথে একটু কথা বলতে বল না, তুই বললেই বলবে। আচ্ছা দাঁড়া, দেখছি। আরহাম অডিও কল করেছে, সেটাকে কেটে আরু ভিডিও কল দিল। আরহাম ফোন ধরেই বলল, তুই এখনো ওখানে কি করছিস? বাড়ি আয়। তুই বরপক্ষ কোনে পক্ষ নোস। আমি দুই পক্ষেই ভাইয়া। এখন বাসায় গিয়ে তোমার সাথে বরপক্ষ হয়ে আসব, কিন্তু কোনে পক্ষ হয়ে আবার গেটও ধরব। কিন্তু তুমি এখনো তৈরি হওনি কেন? এত তৈরি হয়ে কি করব? বিয়ে করে বউ আনতে যাচ্ছে। বিয়ে করে বউ আনতে চাচ্ছি, নতুন করে বিয়ে করে বউ আনছি না। তো কি হয়েছে? একটু সাজগোজ করবে না? তোমার বউ তো এখানে ব্রাইডাল লুকে বসে আছে। আরহাম গম্ভীর হয়ে বলল, আমি হেভি মেকআপ দিতে বারণ করেছিলাম তোকে। আরু ব্যাক ক্যামেরা অন করে ইরাকে দেখালো। ইরা মাথা নিচু করে চুপচাপ শুনছে ভাই বোনের কথা। মনে মনে ভাবছে বোনের সাথে ঠিকই কথা বলছে, কি পড়বে কিভাবে সাজবে সবকিছু বোনকে দিয়ে করাচ্ছে, অথচ তার সাথে কথা বলছে না, ফোন দিলে ফোন তুলছে না। আরু যে ক্যামেরায় ওকে দেখাচ্ছে তা বুঝতে দিল না। আরহামের কথার উত্তরে বলল, জানি আমি হ্যাভি মেকআপ দেইনি, সিম্পলই আছে, তবুও বউ বলে কথা, সুন্দর করে তৈরি তো করিয়েছি। আরহাম ভিডিও কলেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ইরাকে। আরহামকে একধানে ইরার দিকে তাকিয়ে থাকতে দেখে আরু মুচকি হেসে বলে উঠল, ভাইয়া একটু কথা বলবে ওর সাথে? বেচারি সকাল থেকে কাঁদছে, তুমি ওর ফোন তুলছো না দেখে একটু কথা বলো। আরহাম মুখের উপরে না করে দিল, গম্ভীর স্বরে বলল, না, এখন কারোর সাথে কথা বলতে পারবো না। তুই বাড়ি আয়। বলেই খট করে কেটে দিল লাইনটা। ইরা সবই শুনলো, কান্না আসছে এখন। অন্য সবকিছুতে সে শক্ত থাকলেও আরহামের এই ছোট ছোট অবহেলায় চোখের জল গড়াতে চায়। চোখের কোটরে টলটল করতে থাকা স্বচ্ছ পানিটুকু কয়েকবার পলক ঝাপটে চোখে রেখে দিল, গড়াতে দিল না। আরু বলল, বললাম না বলবে না, অভিমানের পাল্লাটা বেশি, আস্তে ধীরে গলাতে হবে এটাকে। ফোনে কথা না বলুক, আজ তো সামনাসামনি হতেই হবে, তখন রাগ অভিমানকে ধুয়ে মুছে দিস, ঠিক আছে? এখন আমি চাই, সময় নেই। সব ফোন করেছিল, ও একটু পরেই চলে আসবে, তুই থাক, আসি। সাবধানে যাস। আরু চলে গেল। ইরার ভেতরে থেকে ফোঁস করে দীর্ঘশ্বাস বের হলো। মনে পড়ল সেদিনের কথা। বিয়ের দিন সবাই তাদের মেনে নিয়েছে, তাই আরহাম তাকে এখন নিজের সাথে নিয়ে যাবে। কিন্তু আরাফাত সাহেব নিতে দেবে না। বিয়ে করে কি নিয়ে যাওয়া যায় নাকি? তাও এরকম অপ্রত্যাশিত বিয়ে। তিনি বক্কর সাহেবের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করে নিয়ে যাবে। বক্কর সাহেবও রাজি এতে, কিন্তু আরহাম এই সিদ্ধান্তে নারাজ। বিয়ে তো সে করেছেই, বউ তো তার কাছেই থাকবে, আবার কেন বিয়ে করে নিতে হবে? আরহাম ইরাকে জোর করেই নিয়ে যাবে, কিন্তু ইরা যাবে না। মামারা যেখানে একটা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে সেটাকে অবমাননা করে কি করে চলে যাবে? তাই সে যেতে চায়নি আরহামের সাথে। তবুও আরহাম ইরাকে বারবার বলেছে। ইরা মাথা নেড়ে না করে বলেছে, মামা যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। ব্যাস, বান্দা ফুলে বোম হয়ে গেছে। ওইখান থেকে তেজ দেখে হনহনিয়ে বেরিয়ে গেছে একাই। তারপর আর একবারও খোঁজ নেয়নি ইরার। তবে এটা শুধু ইরার মতে, আরহাম তার খোঁজ নেয়নি। আসলে আরহাম প্রতিনিয়ত ইরার খবর রেখেছে, কিন্তু ইরাকে তার খবর রাখতে দেয়নি। আরুকে ফাহিমদের বাসায় রেখেছিল ইরার জন্যে। দিনে কয়েকবার আরুকে ভিডিও কল দিয়েছে, ব্যাক ক্যামেরা দিয়ে ইরাকে দেখেছে, অথচ বুঝতে দেয়নি কিছুই। দুই ভাই বোন প্ল্যান করে কাজ করেছে। এত ভুগিয়েছে আরহামকে, এত সহজে কি ছেড়ে দিবে নাকি? এইটুকু কষ্ট তো ইরারও কাম্য, যে কষ্ট শুধু আরহামকে নিয়েই হবে। সময় চলে যাচ্ছে, বরযাত্রী এসে পড়েছে। আরও আগে আগে এসে ছোঁয়া এবং বাকিদের সাথে গেটে দাঁড়িয়েছে। আরহামের পরনে সাদামাটা দেখতে আউটফিট, রংটাও সাদা রঙের, দেখতে রাজপুত্রের মতো লাগছে। হালকা পোশাকে ভারী গঠনের সুঠাম পুরুষকে রাজপুত্রের থেকে কম মনে হচ্ছে না। সবাই বর দেখে মাশাল্লাহ বলে তারিফ করে যাচ্ছে।
ছোঁয়া আরু গেটে টাকা নিয়ে তর্কাতর্কি করছে আরহামের বন্ধুদের সাথে। রাফি ফোন ধরে রেখেছে সামনের দিকে। ভিডিও কলে ফাহিমও তর্ক করছে বউয়ের সাথে। বন্ধুর বিয়েতে থাকতে পারবে না বলে কি বিয়ে উপভোগ করবে না? ও লন্ডন থেকে বসে বসে সম্পূর্ণ বিয়ে দেখবে। সবাই তর্কাতর্কি করলেও আরহাম চুপচাপ দাঁড়িয়ে হুট করে পকেট থেকে টাকার বান্ডিল বের করে দিয়ে দিল। বন্ধুরা সবাই অবাক। শুভ গোল গোল চোখে তাকিয়ে বলল, তুই টাকা দিয়ে দিলি কেন? এখানে আমরা সব মিটমাট করছি আর তুই টাকা দিয়ে দিলি? আরহাম চোখ সরু করে বলল। তুই এখানে দাঁড়িয়ে থাকবো? বলতে হবে আমাকে, মুখ বন্ধ রাখ। এদিকে ছোঁয়া আরু তো খুশিতে লাফালাফি করছে। ছোঁয়া খুশি মনে হেলতে দুলতে দুলাভাইকে মিষ্টি শরবত খেতে দিচ্ছে। নতুন নতুন বেয়াইদের সাথে মশকরা করছে। অদূরে বসে তার খুশির পাল্লা দেখে যাচ্ছে আয়মান। ছোঁয়ার পরনে সাদা রঙের একটা গাউন। সাদা রঙের এই সুন্দর ছোট্ট মেয়েটাকে ভীষণ মানায়। বড় বড় সুন্দর চুলগুলো তার সাথে হেলছে। একটু পরপর চশমাটাকে তর্জনী দিয়ে ঠেলে দিচ্ছে উপরের দিকে। হাসলে উপরের চিকন ঠোঁটটা ভেতরে ঢুকে যাচ্ছে। ছোঁয়ার ছোট ছোট বিষয়গুলো আজ জহুরি নজরে পরখ করছে আয়মান। আজ প্রথমবারের মতো এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। এর আগে কখনো এভাবে দেখেনি ছোঁয়াকে। ওই দিনের এই ভালোবাসা প্রকাশের পর থেকে যেন এরকম লাগছে আয়মানের। অযথা ছোঁয়ার দিকে তাকাচ্ছে, চোখটাকে টেনে টেনে অন্যদিকে ঘোরাচ্ছে, আবারও সেটা ঘুরে ফিরে ছোঁয়ার দিকে এসেই আটকাচ্ছে। গত এক সপ্তাহে ছোঁয়াকে টোটালি ইগনোর করে গেছে আয়মান। ভার্সিটিতে দেখা হলে অন্য পথে হাঁটা দিয়েছে। বন্ধুদের সাথে ছোঁয়া থাকলে নানান বাহানায় সেখান থেকে সরে গেছে। ছোঁয়া এসব কিছু বুঝতে পেরেছে। আয়মানের এড়িয়ে যাওয়া দেখে সে নিজেই তার সামনে কম কম এসেছে। যতটা সম্ভব দূরে দূরে থাকার চেষ্টা করেছে। আয়মান ছোঁয়াকে নিজের জীবনে জড়াতে চায় না। আজকেও এড়িয়ে গেছে। এই যে এখন ছোঁয়াকে এড়ানোর জন্য গেটে না দাঁড়িয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছে, শুধু ওখানে ছোঁয়া আছে বলে। কিন্তু দূরে দাঁড়িয়েও লাভ হচ্ছে না। ঘুরে ফিরে ছোঁয়াতেই আকৃষ্ট হচ্ছে। হঠাৎ কেউ এসে তার কাঁধে হাত রাখলো। দাঁড়িয়ে থাকা অবস্থায় সে চমকে ওঠে। পাশে তাকাতেই দেখে রাদিল। রাদিলকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলে, এভাবে কেউ আসে? ভয় পেয়ে গেছি। রাদিল এক ভ্রু উঁচু করে বলে, আমি তো তোর সামনে দিয়েই আসলাম, তুই তো ওই দিকেই তাকিয়েছিলি, তাহলে আমাকে দেখলি না কি করে? কার খেয়ালে ছিলি? আয়মান কথা টালতে বলল, আরে কিছু না, এমনি খেয়াল করিনি। চল ওদিকটায়, আরহাম ভাই ভেতরে এসে গেছে, চল। আয়মান হাঁটা ধরলে রাদিল তার কাঁধ ধরে থামিয়ে দিল। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে একটা কথা বলবি? কি কথা? রাদিল বিজ্ঞের মতো বলল। তুই ছোঁয়াকে পছন্দ করিস নাকি ছোঁয়া তোকে পছন্দ করে? আয়মান যেন আকাশ থেকে পড়ল। রাদিল এগুলো কি করে জানলো? ও তো ওরা ছোঁয়ার মাঝের কথা কাউকে বলেনি, তাহলে রাদিল জানলো কি করে? আয়মান শুকনো ঢোক গিলে বলল, তুই কি করে জানিস? আমি জানি না, জানার জন্যই প্রশ্নটা করেছি। আমি শুধু একটা গেস করেছি। এখন বল, কে কাকে পছন্দ করিস, তুই নাকি ছোঁয়া? আয়মান জিভে ঠোঁট ডুবালো। অস্ফুটে বলল, ছোঁয়া? ছোঁয়া কি? ছোঁয়া কি তোকে ভালোবাসে? আয়মান মাথা নেড়ে বলল, হুম। তুই বাসিস? হুম, আমি তোকে এড়িয়ে চলি সবসময়। কেন? তুই তো ভালোবাসিস না, তাহলে এড়িয়ে চলছিস কেন? তুই তো বেশি বেশি ওর সামনে যাবি, মুখের উপর না করে দিবি, তুই কেন এড়িয়ে চলবি? আয়মানের কাছে জবাব নেই। কি বলবে? কেন এড়িয়ে চলে? ছোঁয়াকে দেখলে কেমন কেমন লাগে তাই। কিন্তু কেমন লাগে নিজেই দোটানায় পড়ে গেল আয়মান। রাদিল ওর কাঁধে হাত রেখে বলল, শোন, আমি একদিন তোদের দুইজনকেই খেয়াল করেছি। তুই যে ছোঁয়াকে এড়িয়ে চলছিস তাও খেয়াল করেছি। ছোঁয়া যে তোর ইগনোরে কষ্ট পেয়ে কাঁদে সেটাও দেখেছি। রাদিলের শেষ কথায় আয়মান অবাক হয়ে তাকালো রাদিলের চোখে। রাদিল আবারও বলল, অবাক হচ্ছিস যে ও তোর জন্য কষ্ট পেয়ে কাঁদে? আমি নিজেও দেখেছি। তুই যখন ওকে এড়াতে আমাদের কাছ থেকে সরে যাস, তখন ওর চোখের পানি টলমল করে, আমাদের থেকে দূরে সরে বসে কাঁদে। আমি নিজেও দেখেছি। আমি তো ভাবছি ও তোর প্রতি কতটা সেন্সিটিভ হলে এইভাবে কাঁদে। আয়মান নিশ্চুপ শুনে যাচ্ছে রাদিলের কথা, কোনো প্রতিউত্তর করছে না। রাদিল আবারও বলল, শোন, ছোঁয়া কিন্তু ভীষণ মিষ্টি একটা মেয়ে। ও অনেক নরম মনেরও। আমাদের সাথে তো ও অনেক দিন ধরেই আছে। ওকে একটু হলেও তো চিনি আমরা, তাই না? তুই তো আমাদের থেকেও বেশি চিনিস। তোর সাথেই কিন্তু আর বেশি কথা হয়, মানে ঝগড়া তো তোর সাথেই বেশি লাগে। আর কোথাও কারোর সাথে কখনো ওকে ঝগড়া করতে দেখেছিস? দেখিসনি। ও শুধু তোর সাথেই ঝগড়া করে, কেন জানিস? কারণ সোয়া তোর সাথেই কমফোর্টেবল ফিল করে। তোর প্রতি হয়তো ওর আলাদা একটা ফিলিং কাজ করে। ওকে সবসময় দেখবি বড়দের সাথে বা যে কারোর সাথে ওইভাবে কথা বলতে পারে না, ভয় পায়। কিন্তু তোকে পায় না। তোর সাথে ঝগড়া বল বা কথা বল সবকিছুই করতে পারে। এরকম করতে করতে হয়তো তোকে মন দিয়ে বসেছে। ভুল তো করেনি, তাহলে কেন তো কষ্ট দিচ্ছিস বেচারিকে? তোর লাইফে তো অন্য কেউ নেইও, তাহলে ছোঁয়াকে মেনে নিতে সমস্যা কি? একবার তো নিজেকে সুযোগ দে, দেখবি তুইও কখনো ওকে মন দিয়ে বসবি, নিজেও জানবি না। কি দিবি সুযোগ?
রাদিলের এতগুলো কথা আইমান নিশ্চুপ। কিছুক্ষণ পরে ভেবেচিন্তে বলল, জানি না, বুঝতে পারছি না কিছুই। ঠিক আছে, বুঝতে হবে না, তোকে না বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। তুই যে একটু পর পর ছোঁয়াকে দেখিস, সেটা কিন্তু আমি দেখে ফেলেছি। তোর চাহনের ভাষাও কিন্তু অন্যরকম, যেটা তুই বুঝতে পারিস না। সমস্যা নেই, নতুন নতুন অনুভূতিতে তো বুঝতে সময় লাগবে। আমাকে যদি পরামর্শ দিতে বলিস, তাহলে আমি বলবো, ছোঁয়ার মতন মেয়েকে হারাস না, ওকে আগলে নে। ও তোকে ওর সবটা দিয়ে আগলাবে, সারা জীবন সুখে থাকবে ওর সাথে। আইমান রাদিলের কথায় কিছুক্ষণ থ মেরে বসে রইল। হুট করেই বসলো এক অপ্রত্যাশিত প্রশ্ন। নরম কণ্ঠে বলল, তুই এত ভালো করে আমাকে বুঝাচ্ছিস, তাহলে তুই কেন বুঝতে পারছিস না যে তোরও মুভ অন করা প্রয়োজন? রাদিল হয়তো বুঝতে পারেনি যে ওর এতগুলো কথার উত্তরে আইমান এমন একটা প্রশ্ন করবে, তবুও নিজেকে স্বাভাবিক করে বলল, ক্ষেত্রবিশেষ আমাদের দুজনের অবস্থাই আলাদা। আলো আমার ভালোবাসা, আমার সবটা জুড়ে ওকে রেখেছিলাম। এই জায়গা আমি চাইলেও অন্য কাউকে দিতে পারবো না। আমি কিন্তু বেঁচে আছি শুধু আলোর জন্য। তুইও জানিস, পৃথিবীর কোনো মায়া আমাকে বাঁচাতে পারতো না। আলো চলে গিয়েও আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই যতদিন বাঁচবো, ওর নামই বাঁচবো। মুভ অন তো আমি করেছি। মহাপুরুষ হওয়ার রাস্তায় হাঁটছি যে। মহাপুরুষ কাকে বলে জানিস? হুমায়ুন আহমেদের উপন্যাসের হিমু চরিত্রের মতন মানুষকে মহাপুরুষ বলে, যাকে এই দুনিয়ার কোনো মায়াই আটকাতে পারে না। আমারও সব মায়া একজনতে ছিল, যে চলে গেছে। আর কোনো মায়া নেই, তাই এখন থেকে মহাপুরুষ হয়ে যাব ভাবছি। আইমান চুপ হয়ে গেল। ও জানে রাদিলকে তার সিদ্ধান্ত থেকে টলানো যাবে না, সে টলাতে চাইছেও না। যে কাজে ও সুখ পায় সে কাজটাও নির্দ্বিধায় করুক না হয়। রাদিল আর এগোতে চাইল না, এই বিষয় নিয়ে কথা ঘুরাতে বলল, ঠিক আছে, এখন চল, ওদিকে তো বিয়ে শুরু হয়ে যাবে। তো আমি যা বলছি মাথায় রাখিস, চল। সামনাসামনি বসানো হয়েছে বর বউকে। চারিপাশে মানুষজনের উৎসুক নজর। বর বউয়েতে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। এক পর্যায়ে এসে তিনি ইরাকে কবুল বলতে বললেন। সবাই চেয়ে আছে তার কবুল বলার অপেক্ষায়, কিন্তু কনের মুখ দিয়ে শব্দটা বের হতে চাইছে না। কোনো অদৃশ্য শক্তি এই ছোট্ট শব্দটাকে আটকে ধরে রেখেছে যেন। কাজী সাহেব আবারও তাগাদা দিলেন। তখন ইরা চোখ মেলে চাইল সামনে বসা বরের দিকে। আরহাম চোখ মুখ শক্ত করে তার দিকেই তাকিয়ে, যেন এখন কবুল না বললে খেয়েই ফেলবে। একদম নাটক হচ্ছে নাকি এখানে? একবার বিয়ে করেছে, তারপর আবার বিয়ে করতে হচ্ছে, তাতে সমস্যা নেই, কিন্তু কবুল বলতে এত বাচ্চা কোথায় এই মেয়ে, সেটাই বুঝতে পারছে না। ইরা আরহামের অমন চাহনি দেখে ঘাবড়ে গিয়ে ফটফট করে 3 কবুল বলে দিল। বউকে এভাবে কবুল বলতে দেখে আশেপাশ থেকে চাপা হাসির শব্দ পাওয়া গেল। পরপরই আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো চারিপাশ। এবার আরহামকে কবুল বলতে বলা হয়, সেও নির্দ্বিধায় পবিত্র শব্দটা বলে ফেলল 3 বার। আবারও শোনা গেল আল্লাহ শুকরিয়া আদায় সেই ধ্বনি, আলহামদুলিল্লাহ। বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও বিয়েটা আগেই হয়েছিল, তবে গেস্টদের সবার কাছে বিয়েটা হলো। এখন সবাই খুশি মনে অভিনন্দন জানালো সদ্য বিবাহিত বর বউকে। ছোঁয়া হাতে পানি ভর্তি একটা গ্লাস নিয়ে যাচ্ছে স্টেজের দিকে, যেখানে আরহাম ইরা বসে আছে। ইরার নাকি গলা শুকিয়ে গেছে, এজন্য সে পানি চেয়েছিল, তাই তার জন্য গ্লাস ভর্তি পানি নিয়ে যাচ্ছে। সে পানির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ বেশ জোরে ধাক্কা লাগে কারোর সাথে। সাথে সাথে গ্লাসের অর্ধেক পানি পড়ে গেল লোকটার সাদা সুটে। ছোঁয়া লোকটার দিকে তাকিয়ে অসহায় হয়ে বলল, সরি আঙ্কেল, সরি, আমি আপনাকে একদমই খেয়াল করিনি, ভুলে ধাক্কা লেগে গেছে। অর্ধবয়স্ক গাট্টা গোট্টা ভুঁড়িওয়ালা লোকটা খেপে গেছেন মুহূর্তে। খেয়াল করিনি মানে? তোমার সামনে এত বড় একটা লোক দাঁড়িয়ে, তাকে তুমি খেয়াল করোনি? জামাটাও নোংরা করে দিলে, বেয়াদব মেয়ে। এটা এখন পরিষ্কার করবে কে? একটু পানি দিন তো। একটু পানি তো লেগেছে আঙ্কেল, টিস্যু বা রুমাল দিয়ে একটু মুছে নিন, দ্রুতই শুকিয়ে যাবে। লোকটা আরো খেপে উঠলেন। এই স্যুটটার দাম কত তুমি জানো? তুমি এটাই পানি ঢেলে বলছো একটু পানি তো লেগেছে? তোমাকে তো আমি... কি করবেন? ওকে, আপনি কি করবেন শুনি? ছোঁয়া আর লোকটার মাঝখানে অচেনা একটা ছেলেকে হুট করে দেখে ঘাবড়ে যায়। লোকটা কপাল বাঁকিয়ে প্রশ্ন করে, তুমি কে শুনি? কথা আমার আর এই মেয়েটার সাথে হচ্ছে। তুমি কে হও এখানে কথা বলার? সরো সামনে থেকে। আইমান গলার স্বর পুরু করে বলল, আমি ওর কে হই সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি ওকে কি করবেন বলুন। কি করবেন ওকে? তুমি জানো এই অসভ্য মেয়েটা আমার গায়ে পানি ঢেলে দিয়েছে, আবার বলেছে দেখেনি, ও ইচ্ছা করে দিয়েছে আমি জানি। আপনি কি কোনো সিনেমার হিরো? মানে? মানে আপনি বললেন ছোঁয়া আপনার গায়ে ইচ্ছে করে পানি ঢেলেছে। এটা তো সিনেমাতেই হয়, নায়িকা নায়ককে দেখলে তার গায়ে ইচ্ছে করে এটা ওটা ঢেলে দেয়। ছোঁয়া তো নায়িকা বুঝলাম, কিন্তু আপনি কি নায়ক?
লোকটা থতমত খেয়ে যায়। আইমানের কথা কি বলবে বুঝতে পারছে না। আইমান আবারও বলল, যতক্ষণ ধরে মেয়েটার সাথে তর্ক করছেন ততক্ষণ গিয়ে বাতাসের দাঁড়ালেই পানি শুকিয়ে যেত। সুন্দরী মেয়েদের দেখলে আর কথা বলা ছাড়া ইফটিজিং করা ছাড়া থাকতে পারে না, তাই না? বয়স তো কম হলো না, এবার একটু ভালো হন। 3 বলার আগে এখান থেকে ফটবেন, নয়তো মেরে মেরে তক্তা বানিয়ে ফেলবো। লোকটা কথা বাড়ালো না, গলার টাইটা ঠিক করতে করতে সামনের দিকে চলে গেল। এবার আইমান পিছনে ঘুরে দেখলো ছোঁয়ার মুখোমুখি হয়ে। ছোঁয়া আগে থেকে আইমানের দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়েছিল, এখনো ও সেভাবেই তাকিয়ে। আইমান এক ভ্রু উঁচু করে বলল, কি সমস্যা? ছোঁয়ার সাথে সাথে মাথা নিচু করে দুপাশে নাড়ালো, ছোট্ট করে বলল, ধন্যবাদ। লাগবে না। ছোঁয়া আবারও তাকালো আইমানের দিকে। সে চোখ মুখ কুচকে তাতে রাগের আভাস ফুটিয়ে বলল, তুমি কি চশমাটা লোক দেখানোর জন্য পড়ো? চশমা পরেও তো লাভ হয় না কোনো, চোখে তো একদমই দেখো না মনে হয়। সামনে ওরকম ভম্বল দাস মতো একটা লোক দাঁড়িয়ে, আর তাকে তুমি দেখলেই না ধাক্কা দিয়ে দিলে। ছোঁয়া অপরাধীর মতো মুখ করে বলল, আমি সত্যি দেখিনি লোকটাকে, আমি পানির গ্লাসটার দিকে তাকিয়ে হাঁটছিলাম। এরপর থেকে চোখ দুটো হাঁটুটে নিয়ে হাঁটবে, বেশি কাজে দেবে। তোমার কি মনে হয় সবাই আমার মতো তোমাকে ট্রিট করবে? যে গায়ে জুস ফেললেও কিছু বলবে না? এত বকছেন কেন? আপনার গায়ে জুস পড়ার সময় আপনি কি চুপ ছিলেন নাকি? আপনিও তো কত বকছিলেন। আইমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোঁয়া ওর সামনে থেকে সরে যেতে চাইলো যাতে কোনো বিব্রতকর পরিবেশ সৃষ্টি না হয়। এমনিতে আইমান ছোঁয়াকে এড়িয়ে চলে, এখন ছোঁয়ারই উচিত এখান থেকে সরে যাওয়া। ছোঁয়া কৃতজ্ঞতা স্বরূপ বলল, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর দুঃখিত আপনাকে শুধু শুধু আমার জন্য ঝামেলায় পড়তে হলো। ছোঁয়া চলে যেতেই আইমান তার এক হাত ধরে ফেলে। বেশি বুঝো? আমি চেয়েছি তোমার ধন্যবাদ, দুঃখিত। চলো ওদিকে। বলেই ওর হাত মুঠোয় পুরে হাতটা ধরলো আইমান। ছোঁয়ার যেন বিশ্বাসই হচ্ছে না যে আইমান ওকে ধরে নিয়ে যাচ্ছে। একটু আগেও তো তার থেকে দূরে দূরে থেকেছে, হঠাৎ কি হলো? অবাক হয়ে দেখছে তাকে, পুতুলের মতো হেঁটে যাচ্ছে তার সাথে। হঠাৎ এতটা পরিবর্তনে কিছুই বুঝতে পারছে না। চোখের কোটরে জমা হলো পানিতে, কিন্তু সেটাকে আটকে দিল, সেখানেই গড়াতে দিল না। এটা খুশির নাকি দুঃখের ছিল নিজেও বুঝলো না। স্টেজে পাশাপাশি বসে আছে ইরা আরহাম। লোকজন আসছে, কথা বলছে, ছবি তুলছে। আরহাম চুপচাপ বসে আছে, ঘড়িতে সময় দেখলো একবার। বিয়ে হওয়ার পরেও একটা শব্দ উচ্চারণ করেনি আরহাম। আরহামকে চুপচাপ দেখে ইরা রয়ে শয়ে বলল, শুনুন, আরহামের কোনো প্রতিক্রিয়া নেই, ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। ইরা আবারও বলল, আপনি রাগ করে আছেন? আর কতদিন এইভাবে থাকবেন বলুন তো? না কথা বলছেন, না চোখ তুলে একবার তাকাচ্ছেন। আমার তো কষ্ট হয় আপনার এমন বিহেভিয়ারে। কতদিন রাগ করে থাকবেন? আরহাম চোয়াল শক্ত করে বলল, যতদিন তুমি আমার অবাধ্য হওয়া না ছেড়ে দিচ্ছ ততদিন এইভাবেই চলবে। কিন্তু আমি তো। শাট আপ, কিছু শুনতে ইচ্ছুক নই। বলেই দাঁড়িয়ে গেল আরহাম। হনহনিয়ে সামনে চলে গেল। এসব আর ভালো লাগছে না। বিয়ে করে বউ নিতে এসেছে, এখানে সংসারে বসে থাকতে নয়। এখনই বেরিয়ে যাবে বউ নিয়ে। চলে এলো বিদায়ের পালা। এখন আরহামের সাথে গাড়িতে করে চলে যাবে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সকলে গাড়ির সামনে দাঁড়িয়ে। ইরা প্রথমে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো, এরপর মামি, ছোঁয়া, আরু। এবার বক্কর সাহেবের বুকে মাথা রেখে কেঁদে যাচ্ছে। আজ থেকে অন্যের ঘরে থাকবে, মামার কাছে আর থাকতে পারবে না। মামার ভালোবাসা রোজ রোজ আর পাবে না, কষ্ট তো হবেই। অথচ এগুলো দেখে রাগে জ্বলে যাচ্ছে আরহাম। ও কি বউকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে নাকি? বিয়ে করা বউকে আবার বিয়ে করে নিয়ে যাচ্ছে, এত কাঁদছে যেন জোর করেই নিয়ে যাচ্ছে। বক্কর সাহেব ইরার মাথাটা তুলে চোখ মুছে বোঝালেন কিছুক্ষণ। এরপর আরহামের হাতে ইরার হাত দিয়ে বলল, ওকে কখনো কষ্ট দিও না বাবা। ওর বাবা নেই, কিন্তু আমি আছি ওর বাবা সমতুল্য। যদি কখনো ওকে বিরক্ত লাগে তাহলে আমায় দিয়ে যেও। তবু আমার মেয়েকে কখনো কষ্ট দিও না, সবসময় ওর পাশে থেকো। আরহাম তাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করবেন না আঙ্কেল, ও এখন আমার সম্পদকে কখনো কষ্ট পেতে দেব না, ভরসা করতে পারেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লো দুজনে। আরাফাত সাহেব এবং ওয়ানজিয়া বেগম, বক্কর সাহেব এবং রুবাইদা বেগম কে সান্ত্বনা দিয়ে নিজেদের গাড়িতে উঠে গেলেন। সবাই রওনা হবে এখন শেখ বাড়ির উদ্দেশ্যে। এদিকে অন্যের মেয়ের জন্য নিজের বাবার এমন দরদ দেখে জ্বলে পুড়ে যাচ্ছে ফিহা। দূরে দাঁড়িয়ে দেখছে সব কাছে আসছে না। এই বিয়েতেই থাকতো না, শুধু নিজেদের বাড়িতে হওয়ায় এবং বাবার কারণে এখনো এখানে আছে। বিয়ের ঝামেলা চুকে গেছে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়ে গেছে। মেহমানরা সবাই বাড়িতে চলে গেছে। আইমান ছোঁয়াও বেরিয়ে পড়েছে বাসার উদ্দেশ্যে। আরও ছোঁয়াকে নিজেদের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। একেবারে বাড়িতে যাবে বলেই বায়না করেছে, তাই আরও আর আটকায়নি। যেহেতু খুব বেশি রাত হয়নি, তাই ছোঁয়া একাই চলে যেতে পারবে বাড়িতে। সেই হিসেবে একাই বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাদিলা রাইমান সাফ সাফ নাকচ করে দিয়েছে একা যাওয়া নিয়ে।
রাদিল একবার ভাবলো সে নিজে গিয়ে দিয়ে আসবে ছোঁয়াকে, পরপর ভাবলো আইমান আর ছোঁয়ার নিজেদের মধ্যে কথা বলার জন্য একটু স্পেস প্রয়োজন, তাই নিজে অন্য জায়গায় যাওয়ার বাহানায় ওদের দুজনকে একসাথে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, আইমান আজকে আর না করেনি, উল্টো নিজে থেকে দায়িত্ব নিয়েছে ছোঁয়াকে পৌঁছে দেওয়ার। এটা ছোঁয়ার কাছে যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের সমান। এতদিন দূরে দূরে থাকা ছেলেটা হঠাৎ কি হলো সেটাই বুঝতে পারছে না। আজকে যেহেতু বেশি রাত হয়নি তাই একটা রিকশায় ঠিক করলো আইমান। রিকশার খোলা পরিবেশে দুজন যুবক যুবতী রাতের শহরে স্নিগ্ধ বাতাস গায়ে মেখে ছুটে চলেছে। রিকশার ছোট্ট জায়গায় দুজনের শরীর মিশে আছে। অনেকক্ষণ ধরে দুজনা চুপচাপ। আইমান সামনের দিকে তাকিয়ে হালকা কেশে রয়ে শয়ে বলল, কিছু বলবে? ছোঁয়া ওর দিকে ঘুরে মাথা নেড়ে বলল। হুম। ও আইমান কি বলবে বুঝতে পারছে না, কোথায় থেকে কথা বলা শুরু করবে, কি থেকে কি বলবে মাথায় আসছে না। একটু পর হঠাৎ ছোঁয়ার দিকে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ বলো। ছোঁয়া ভ্যাবাচাকা খেয়ে গেল। হ্যাঁ বলো মানে কি? সে হৃদয়ের মাঝে গোটা কয়েক ভাঁজ ফেলে বলল, মানে? তুমি তো ডাকলে আমাকে। কই না তো, আমি তো ডাকিনি আপনাকে। ও, আমি ভাবলাম তুমি আইমান বলে ডাক দিয়েছো আমাকে। না না, আমি তো কিছুই বলিনি, অন্য কিছু শুনেছেন হয়তো। হতে পারে। যাই হোক, তুমি কিছু বলবে নাকি আমাকে? না তো, আপনাকে বলার মতো আর কিছু নেই আমার কাছে। ও আচ্ছা। ছোঁয়ার কেমন সন্দেহ লাগছে আইমানের ব্যবহারে। ও সন্দিহান গলায় বলল, আপনি কি বলবেন? আইমানের গলা অব্দি আসা শব্দটা আটকে যাচ্ছে, কি বলবে মাথায় আসছে না। এদিক ওদিক চোখ ঘুরিয়ে ফিরিয়ে বলল, না না তো, কি বলবো? আর কথা হলো না দুজনার। একটু পরে এসে পৌঁছালো ছোঁয়াদের বাড়ির সামনে। রিকশা থেকে নেমে একটু হাঁটতেই পেছন থেকে ডাকলো আইমান। ওই চাশমিশ। ছোঁয়া সঙ্গে সঙ্গে ঘুরে যায় পিছনে। বহুদিন পর যেন আইমানের মুখে এই নামটা শুনেছে ছোঁয়া। ঠিক কতদিন হবে? 7 দিন। ঠিক 7 দিন যাবত এই নামটা শুনে না ছোঁয়া। আজ শুনে মনে হচ্ছে যেন কত শত বছর পর এই ডাকটা শুনলো। আগে যে নাম শুনলে গা পিত্তি জ্বলে যেত, আজ সেই নাম শুনে মনের ভেতরে শান্তি অনুভব হচ্ছে। আইমান ছোঁয়ার দিকে তাকিয়ে হেসে বলল, সুযোগটা কি তোমাকে দেবো নাকি আমাকে? ছোঁয়া বুঝলো না কথাটার অর্থ, ভ্রু কুচকে তাকিয়ে রইল শুধু। আইমান আবারও বলল, সুযোগটা কাকে দেওয়া যায় বলো তো, তোমাকে নাকি আমাকে? হঠাৎই কথাটার অর্থ বুঝতে পেরে গায়ের লোম দাঁড়িয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না আইমান ছোঁয়াকে কথাটা বলেছে। চোখের কোটরে জল জমা হয়ে গেছে। জল শুদ্ধ চোখে তাকিয়ে হেসে উঠে বলল, তাহলে সুযোগটা না হয় আমাকেই দিয়ে দেখুন। আইমান আবারও হাসলো। রিকশায় বসে বলল, সুযোগটা না হয় দুজনকেই দিলাম, নিজেকেও আর তোমাকেও। চলবে? ছোঁয়াও হেসে বলল, দৌড়াবে? ঠিক আছে, বাড়িতে যাও। সারা রাত আবার এক্সাইটমেন্টে জাগিয়ে কাটিয়ে আইমান দিও না। যেতে ছোঁয়া চোখে জল ছেড়ে দিল। আজ প্রথমবার সাবধানে আইমানের জন্য যাবেন। দুঃখের নয় বরং খুশির অশ্রু গড়ছে। ও তো ভেবেছিল আইমান কখনোই ওকে সুযোগ দেবে না। নিজেকে বুঝিয়ে নিয়েছিল আইমানকে ভুলতে হবে, কিন্তু কে জানতো জীবন ওকে এত বড় সুযোগ দিয়ে দিবে। আজকে কি আর ঘুম হবে? এতদিন ঘুম হতো না তাকে না পাওয়ার যাতনায়, আর আজ ঘুম হবে না তাকে পাওয়ার সুযোগ পাওয়ায়। রাধিল বাড়ির সামনে এসে পৌঁছালো মাত্র। এখন রাত বাজে প্রায় 11টা। বিয়ে বাড়ি থেকে গিয়েছিল একটু আলোর কাছে, সেখানে কিছু মুহূর্ত কাটিয়ে মাত্র বাসায় ফিরল। দরজায় কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভেতর থেকে দরজা খুলে দিলেন রাদিলের মা। ভেতরে ঢুকতেই দেখতে পেল তার বাবা সোফায় বসে আছে, ঘরের বাতি সব জ্বালানো। বাবাকে জেগে থাকতে দেখে কিছুটা অবাক হলো। তার মা জেগে থাকবে সে জানে, কিন্তু বাবা তো 10টার ভেতরেই ঘুমিয়ে পড়ে, এখনো হঠাৎ জেগে কেন বুঝলো না। মাকে জিজ্ঞাসা করলো। রাদিল সরল মনে গিয়ে বাবার পাশে বসলো, জিজ্ঞাসা করলো, আব্বু, ওখানে বসে আছো কেন? এখনো কিছু হয়েছে? ভেতরে চল, কিছু কথা আছে। রাদিল সরল মনে গিয়ে বাবার পাশে বসলো, জিজ্ঞাসা করলো, কিছু বলবে আব্বু? ভদ্রলোক এসে গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ বলবো। বলো আব্বু, কি বলবে? ততক্ষণে রাদিলের মাও এসে বসলো তার বাবার পাশে। ভদ্রলোক সরাসরি না বলে একটু বুঝিয়ে সুঝিয়ে বললেন, দেখ, তুই এখন বড় হয়েছিস, জানি খুব একটা বড় হোসনি, মাত্র ভার্সিটিতে পড়াশোনা করছিস, তবুও বিয়ের মোটামুটি বয়স তোর হয়েছে। তোর সব বন্ধুদেরও তো বিয়ে হয়ে যাচ্ছে। আজকেও তো তোর বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে এলি। আমরা ভাবছিলাম তোকেও এবার বিয়েটা করিয়ে দেব। চিন্তা নেই, তোকে এখন কাজ করতে হবে না। তোর পড়ালেখা আগে শেষ হোক, তোর বউকে ততদিন আমি খাওয়াবো। রাদিল শক্ত হয়ে উঠলো বাবার কথায়, চোয়াল শক্ত করে বলল, হয়েছে এতটুকুই নাকি আরো কিছু বলার বাকি আছে? রাদিলের মা বলে উঠল, আমি বলেছি তোমাদের যে আমি একাকিত্বে ভুগছি। ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না, তার আগে সামনে টি টেবিলের উপর রাখা ছোট্ট একটা ফুলদানি সমস্ত শক্তি খাটিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাগে চেঁচিয়ে উঠে বলল, একটা মেয়ে নয়,
আমার আলো। আমি একা নই, আলো আছে আমার সাথে। ও সবসময় আমার পাশে। রাদিলের বাবাও দাঁড়িয়ে গেল, শক্ত হয়ে বলল, পাগলামো করিস না রাদিল। মরে যাওয়া মানুষ কি করে তোর পাশে থাকে? এরকম চলতে থাকলে একসময় পাগল হয়ে যাবি তুই। আমি পাগল হব না, আমি পাগলই। যদি এ বাড়িতে রাখতে হয় রাখো, নয়তো বলে দাও চলে যাবো এখান থেকে। তবু আমাকে আলোর কাছ থেকে আলাদা করার কথা মুখেও আনতে পারবে না কেউ। কেন বুঝতে পারছিস না? ও তোর ভাগ্যে ছিল না। যে চলে যাওয়ার সে চলে গেছে। এর জন্য নিজের জীবন কেন থামিয়ে রাখবি? রাদিল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঘরের সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে মারছে, মুখ দিয়ে শুধু উচ্চারণ করছে, আমাকে আলোর কাছ থেকে কেউ দূর করতে পারবে না। আমি ভালোবাসি আমার আলোকে। আমি শুধু আলোর, কেউ ওকে কেড়ে নিবে না। মেরে ফেলবো সবাইকে। রাদিলকে হঠাৎ উত্তেজিত হতে দেখে তার বাবা মা দুজনেই ভয় পেয়ে গেলেন। যেই ছেলে ইদানিং এতটা ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করছে, সে যে এতটা রেগে যাবে তা আজ করতে পারেনি তারা। ছেলেকে স্বাভাবিক দেখে ভেবেছিল সব ঠিক হয়ে গেছে, এবার অন্য কোথাও বিয়ে দিলে সেখানে মন বসাতে পারলে কোনো চিন্তা থাকবে না। কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে তা কল্পনাও করতে পারেনি। রাদিলের বাবা তাকে জাপটে ধরেও আটকাতে পারছে না। রাদিল ছোটাছুটি করছে আর মুখে বলে যাচ্ছে, ভালোবাসি আমার জানকে, কেউ কেড়ে নিবে না। মেরে ফেলবো সবাইকে, মেরে ফেলবো। ছোটাছুটি করার এক সময় হঠাৎ তার বাবার হাতে ঢলে পড়ল। চঞ্চল দেহটা হঠাৎ নিথর হয়ে গেল। রাদিলের দিকে তারা তাকাতেই দেখলো ছেলে অজ্ঞান হয়ে গেছে। ফুল দিয়ে সাজানো বিশাল কক্ষ, সাদা আর লালের মিলমিশেলে সাজানো হয়েছে রুমটা। গোলাপ আর বেলি ফুলের এক অদ্ভুত ঘ্রাণ এসে নাকে ঢুকছে। জানালার পর্দা থেকে শুরু করে বিছানার চাদর সবকিছু এই থিমে ডেকোরেট করা। এত এত শুভ্রতার মাঝে বেশি দৃষ্টি আকর্ষণ করছে লাল রং দুটো, একটা লাল গোলাপে আরেকটা লাল আরহামের নিজস্ব ফুলে। বিছানার মাঝ বরাবর লাল টুকটুকে শাড়ি পরে বধূ বেশে বসে আছে ইরা। মাথায় পর্যাপ্ত ঘোমটা দিয়ে পুতুলের মতো বসে আছে। আরহাম দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিল তাকে, এরপর রুমে ঢুকে দরজাটা আটকে দিল শব্দ করে। তবুও ইরা তাকালো না তার দিকে। আরহাম দরজাটা শব্দ করে লাগিয়েছে যাতে তাকায় এদিকে, কিন্তু সে তাকালো না দেখে ভ্রু কুচকে গেল। আরহামের তপ্ত শ্বাস ছেড়ে এগিয়ে গেল সামনে। কাবার থেকে সাদা রঙের একটা টি শার্ট আর প্যান্ট বের করে চলে গেল ওয়াশরুমে। আরহাম যেতে ইরা ঘোমটা উঠিয়ে দিল, ঠোঁট উল্টিয়ে বিড়বিড় করে বলল, একটা কথাও বললো না, একবার দেখলোও না আমি ওনার অপেক্ষায় আছি, আর উনি উনি কাছে না এসে চলে গেল। ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে ভাবতে লাগলো কি করে আরহামের রাগ ভাঙানো যায়, কি বললে আরহাম খুশি হবে। এরকম ইগনোর আর ভালো লাগছে না। বিয়ের দিনেও কেউ এত অভিমান করে থাকে। কিছুক্ষণ পর জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হলো আরহাম। বেরিয়ে আবার গেল কাবার্ডের সামনে, ভেতর থেকে আরেক সেট জামা বের করে আনলো। ইরার সামনে খাটের উপর জামাটা রেখে অন্যদিকে মুখ করে বলল, যাও চেঞ্জ করে এসো। ইরা বেশ আগ্রহ নিয়ে আরহামের দিকে তাকালো, কিন্তু আরহামকে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখতে দেখে বেশ ব্যথিত হলো। ছোট করে বলল, কেন? আরহাম সরু চোখে তাকিয়ে বলল, এসব ভারী শাড়ি পরে যদি ঘুমাতে পারো তাহলে ঘুমাও, আমার কি। ইরা জামাটা হাতে নিয়ে বেড থেকে নামতে নামতে বলল, যাচ্ছি। কিছুক্ষণ পর শাড়ি বদলে মেকআপ সব তুলে একেবারে ফ্রেশ হয়ে বেরোলো ইরা। এসেই দেখে আরহাম নিজের মতো করে শুয়ে পড়েছে। কোমর অবধি ব্ল্যাঙ্কেট নিয়ে চিত হয়ে শুয়ে আছে, এক হাত কপালের উপরে রাখা, চোখ দুটো বন্ধ করে আছে। ইরা আস্তে ধীরে বেডের কাছে গেল। বেডে পা তুলে বসে আরহামের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মিহিসরে ডেকে উঠল, আরহাম, ঘুমিয়ে গেছেন? আরহামের সারা শব্দ নেই। ইরা আবারও বলল, জানি রাগ করে আছেন, কিন্তু ওইটুকু বিষয়ে কেন এত রাগ করছেন? আপনি কি চাননি আমাদের বিয়েটা পারিবারিকভাবে হোক? তবুও আরহাম সাড়া দিচ্ছে না। ইরা দোনমনো করে আরহামের বাহুতে হাত রেখে বলল, শুনুন না, এমন কেন করছেন? আপনার ইগনোরেন্স আমায় কষ্ট দিচ্ছে। রেগে থাকবেন না প্লিজ। ওই দিন আপনার সাথে চলে আসলে সবার সম্পর্কটা হয়তো আজকের মতো থাকতো না। মামার সাথে আমার এক অদৃশ্য দূরত্ব তৈরি হতো, আর আমি তো শুধু বড়দের সিদ্ধান্তটা মেনেছি। এত কেন অভিমান করছেন বলুন তো? আরহাম হুট করে উঠে গিয়ে ইরার দুই বাহু ধরে বিছানায় শুইয়ে দিল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে ইরার বোধগম্য হলো না কি হলো। আরহাম ইরার উপরে শুয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। দুজনের মুখ একদম কাছাকাছি, কয়েক ইঞ্চি দূরত্ব মাত্র। ইরার লোমকূপ দাঁড়িয়ে উঠেছে সব আরহামকে এতটা কাছে দেখে। ঢোক গিলে মুখ ফুটে কিছু বলবে, তার আগে আরহাম তার ঠোঁটে তর্জনী রেখে বলল, এখন আমি বলবো, তুমি শুনবে। ইরা চুপ হয়ে গেল। আরহাম তার চোখে তাকিয়েই বলল, এটা শুধু আমার অভিমান নয়, এটা আমার প্রতিশোধ। আমি বলেছিলাম না, যতটা কষ্ট দিয়েছ তার থেকে দ্বিগুণ কষ্ট দেব। যে কষ্টতে শুধু আমি থাকবো। আমাকে অনেক কষ্ট দিয়েছ, এখন তুমি ভোগ করো। কিন্তু আমি কি করেছি? অবিশ্বাস্য, অন্যের কথায় আমাকে অবিশ্বাস করছো? অন্য একজনের সাথে বিয়ে করার সাহস দেখিয়েছ?
আমি ছিলাম না, তোমার উচিত ছিল কুমারী হয়ে থাকা। আমি অ্যাক্সিডেন্টে মোড়ে। ইরা খপ করে আরহামের মুখ চেপে ধরল, চোখের কোণ বেয়ে অঝরে পানি পড়ছে, কাপা কাপা গলায় বলল, এরকম আর বলবেন না প্লিজ। আমি আপনাকে অবিশ্বাস করেছিলাম, এটা আমার সবচেয়ে বড় ভুল, আমি মানছি সেটা। কিন্তু আপনি তো এখনো আমায় অবিশ্বাস করছেন। একটা ভুলের জন্য আর কত শাস্তি দেবেন আমায়? বিয়েটা তো হয়নি আমার। একটা ভুলের জন্য আর কত শাস্তি দেবেন আমায়? বিয়েটা তো হয়নি আমার, আপনার সাথেই হয়েছে। আপনিই আমার ভাগ্যে ছিলেন, আপনাকেই পেয়েছি আমি। তাহলে ওই আগের বিষয়গুলো নিয়ে কেন এখনো কষ্ট দিচ্ছেন? আপনি তো কোমায় ছিলেন, আমি তো সজাগ ছিলাম। আপনার নামে রোজ রোজ কত কথা শুনেছি, সেগুলো শুনে আমার কেমন লাগছে জিজ্ঞেস করেছেন আপনি? প্রতিনিয়ত কষ্টের অনলে পড়তে হয়েছে আমায়, সেই হিসেবে তো আমিই বেশি কষ্ট পেয়েছি। তাহলে আর কিছু বলতে দিল না ইরাকে। তার আগে আরহাম তার উষ্ণ অধর ডুবিয়ে দিল ইরার নরম গরম ওষ্ঠে। এক হাতে আস্তে ধীরে রাখলো ইরার গালে, গালে স্লাইড করে মুছিয়ে দিল চোখ থেকে পড়া নোনা জলের রেখা। ইরা দুহাতে আরহামের টি শার্ট খামচে ধরেছে। শেষে ঠোঁট ছেড়ে দেওয়ার আগে সেথায় শক্ত কামড় বসালো ইরা। চোখ মুখ খিচে ব্যথাতুর আওয়াজ করে উঠল, ঠোঁটটা কেটে গেছে হয়তো। আরহাম ঠোঁট ছেড়ে কামড় বসালো ইরার ঘাড়ে, আবার দুহাত মুঠো করে দাঁতে দাঁত চেপে চোখ মুখ কুচকে শক্ত হয়ে রইল। আরহাম কামড় দিয়া ছেড়ে দিয়ে সেখানে পরপর কতগুলো ছোট ছোট চুমু দিল। এবার উঠে আবারও মুখোমুখি হলো। ইরা ঘাড়ে হাত দিয়ে দেখে জায়গাটায় দাঁত বসে গেছে, হয়তো রক্ত বেরিয়েছে হালকা। আরহাম ইরার ঠোঁটে ছোট একটা চুমু দিয়ে বলল, ভাববেন না ক্ষমা করে দিয়েছে, রাগ আমার এখনো আছে। বিয়ের রাতে কোনো চিহ্ন থাকবে না, এটা হয় নাকি? ভালোবাসা দুটো চিহ্ন এঁকে দিলাম মাত্র, এর বেশি ভাবার দরকার নেই। হাতে সহজে ছাড়ছি না আপনাকে। এরপর কপালে একটা লম্বা চুমু খেয়ে সরে এলো ইরার উপর থেকে, ঠিকঠাক হয়ে এমনভাবে শুয়ে পড়লো যেন এখানে এতক্ষণ কিছুই হয়নি। এদিকে ইরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে উপরের দিকে। কি বলবে কি করবে মাথায় আসছে না। ও কি কথা বলছে এতক্ষণ সব ভুলে গেছে। আরামের এমন পাগলামি আবার মনে করে নিজে নিজে লজ্জা পেল। চাদর মুড়ি দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো, ঠোঁটে লজ্জা মাখা হাসি। এটা ভালোবাসার শাস্তি হলে এরকম শাস্তি মাথা পেতে নেওয়া যায়। বেশ অল্প সময়ের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল ইরা। আরহাম উঠে আগে ভালো করে পরখ করে দেখলো ইরাকে ঘুমিয়ে গেছে কিনা, নিশ্চিন্ত হয়ে নিল। আস্তে করে টেনে ইরাকে বুকের মাঝে নিয়ে এলো, দু হাতে জড়িয়ে বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে ধরলো। কপালের অগোছালো চুলগুলো আলগোছে সরিয়ে সেথায় চুমু দিল। মুখের দিকে অপলক তাকিয়ে থেকে বলল, আপনি আমার অজানা এক সুখের কারণ, আপনাকে যে হারাতে বারণ। আপনি আমার এক পৃথিবীর সমমায়া, যে মায়ে আমি ডুবে মরতে চাই প্রিয়তমা। আমি আপনার সুখ হব, মাঝে মাঝে দুঃখ, সে দুঃখে নোনা জল হয়ে আপনার কপাল বেয়ে গড়িয়ে পড়ব। আবারও কপালে চুমু দিল, আর চুমু দিয়ে যেন মন ভরছে না আরহামের। ঠোঁট কপালে ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল সে। আজ প্রথম প্রিয়তমাকে এভাবে নিজের করে পেল, তাকে বুকের মাঝে পুরে রাখতে পারছে। আজকের ঘুমটা কি একটু বেশি ভালো হবে না? হসপিটালের করিডোরে বসে আছে আইমান ছোঁয়া। কেবিনের ভেতরে এখন প্রবেশ নিষেধ, ডাক্তার চেক আপ করতে এসেছে। আইমান মাথা নিচু করে একধানে মেঝের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া তার পাশে সিটেই বসা। অনেকক্ষণ দোনমনো করে অবশেষে আইমানের কাঁধে হাত রাখলো ছোঁয়া। আশ্বাসে সুরে বলল, চিন্তা করবেন না, রাদিল ঠিক হয়ে যাবে। চিন্তা করবেন না, রাদিল ঠিক হয়ে যাবে। আপনারা ভেঙে পড়বেন না প্লিজ, ওনার এখন আপনাদের সকলকে প্রয়োজন। আইমান অসহায় চোখে তাকিয়ে বলল, ওর ভালোবাসাটা আমাদের মতো সাধারণ বা স্বাভাবিক নয় ছোঁয়া। আলো আর ও সেই স্কুল লাইফ থেকে একসাথে, কলেজ থেকে ওদের ভালোবাসা শুরু। ও পাগলের মতো ভালোবাসতো ওকে। এত বছর আমি কখনো ওদের সিরিয়াস ঝগড়া হতে দেখিনি। আলো যেমন লক্ষ্মী একটা মেয়ে ছিল, রাদিলও তেমন একটা আগলে রাখতে জানতো। এত ভালোবাসার পরে মানুষ কি করে তাকে ছাড়া থাকবে? ওকে দেখে আমরা সবাই ভাবি ও স্বাভাবিক আছে, কিন্তু ও স্বাভাবিক নেই। ওর ভেতরের জ্বালা শুধু ওই বোঝে। ছোঁয়া আইমানের কাঁধে স্লাইড করে বলল, সেজন্যই তো আমাদেরকে ওনাকে সামলাতে হবে। আপনি এরকম আচরণ করলে ওনার তো আরো বেশি কষ্ট হবে, তাই না? ছোঁয়ার কথায় মাথা ঝাঁকিয়ে বলল, সামলাতে তো হবেই, না হয় ওকেও হারিয়ে বসবো। এমন ভাববেন না, রাদিলের লড়াই করার মতো সাহস আছে, উনি লড়তে পারবে। আমি শুধু তাকে সাহায্য করতে। এরা আসছে। হ্যাঁ বললো রাস্তায় আছে, আরহাম ভাই নিয়ে আসছে ওদের। রাদিলকে রাতে হসপিটালে নিয়ে আসা হলেও সবাই তার খবর জেনেছে আজ সকালে। সবার আগে আইমান খবর পেয়ে ছুটে এসেছে, এরপর সেই ছোঁয়াকে জানিয়েছে। ইরাকে প্রথমে জানাতে চায়নি,
কাল বিয়ে হলো, আজকে সকাল সকাল ডিস্টার্ব করাটা ভালো দেখায় না, এই জন্যে বলতে চাইনি, তবুও দোনামোনা করে জানিয়ে দিয়েছে। ইরা শুনে আরুকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে। আরহাম নিজে নিয়ে আসছে। রাদিলের মা নিজে অসুস্থ হয়ে পড়েছেন ছেলের এমন অবস্থায়, তাকে আলাদা কেবিনে রেস্ট করতে নেওয়া হয়েছে। রাদিলের বাবাও সেখানে আছে। রাদিলের জ্ঞান ফিরেছে সকালের দিকে। এতক্ষণে ইরারা হসপিটালে এসে পৌঁছেছে। রাদিলের সাথে দেখা করার আগে ডাক্তার সবাইকে ডেকে নিজের কেবিনে নিয়ে গেছে। সবাইকে সতর্ক করেছে যেন এমন কোনো কথা রাদিলকে না বলা হয় যেটাতে সে হাইপার হয়ে যায়, তাকে যেন কোনো কিছুতে জোর না করা হয়। কিছুদিন আগে যেহেতু একটা ট্রমা থেকে বেরিয়ে এসেছে, সে পুরোপুরি সুস্থ নয়, তাই তাকে আর কোনো কিছুতে ফোর্স করা যাবে না। যেটা সে করতে চায় তাকে সেটা করতে দেওয়া বেটার। অযথা জোর জবস্তি করলে ব্রেনে আঘাত পড়বে, যার ফলে মানসিক ভারসাম্য হারাতে পারে। রাদিলের মধ্যে বেঁচে থাকার লড়াই আছে বলে সে এতটা স্বাভাবিক এখনও, নয়তো এতদিন স্বাভাবিক থাকতে পারতো না। মস্তিষ্কে অনেক বড় চাপ খেয়েছে। এরপর আরও জোর দিয়ে সাফ সাফ বলে দিয়েছে, ছেলেকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে তাকে তার মতো থাকতে দিন, কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না। ডাক্তারের কথায় সবাই আরো বেশি চিন্তায় ডুবে গিয়েছে। রাদিলের বাবা তো তওবা করেছেন, ছেলেকে আর কখনোই জোর করবেন না কোনো ব্যাপারে। সে যেভাবে আছে সেভাবেই থাক। অন্তত আছে তো তাদের মাঝে। একমাত্র ছেলেকে হারালে তারা কি নিয়ে বাঁচবে? মানুষের জীবন হলো কলমে লেখা একটা বাক্যের ন্যায়, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। যতই সেই অংশটা মুছে ফেলার চেষ্টা করবে, জীবন ঠিক ততটাই বিগড়ে যাবে। আমরা ভালোবাসতে পারি, ভালো রাখতে পারি, কিন্তু ভালোবাসা ছাড়তে পারি না। ভালোবাসাটাই তো এমন, যদি সেটা ছাড়তে পারি তাহলে কি আর সেটা ভালোবাসা থাকে? সেটা হয়ে যায় ভালো লাগা। ভালোবাসা ভালো লাগা থেকে অধিকতর সুন্দর, আবার সবচেয়ে বেশি যন্ত্রণাদায়কও বটে। রাদিল ভালোবেসেছে আলো নামক মেয়েটিকে, নিজের সর্বোচ্চ দিয়ে নিজেকে উজাড় করে ভালোবেসেছে। এমন ভালোবাসা কজনই বা বাসতে পারে? সবাই পারে না। যারা পারে তারা সুখ দুঃখ দুটো সমানভাবে ভোগ করে। এই যে আলো তার জীবনে ছিল, এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, তার সুখ। আজ সে তার জীবনে নেই। এর চেয়ে বড় দুঃখ বা কষ্ট তার জীবনে নেই। তবে ভালোবাসলে দুঃখের মাঝেও লুকানো একটু সুখ থাকে, যা সবার বোঝার সাধ্য নেই। হসপিটালের বেডে বালিশে হেলান দিয়ে বসে আছে রাদিল, সামনে তার শুভাকাঙ্ক্ষীরা বসে। আরহাম কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। রাদিনের সামনে এসে বলল, এখন কেমন আছো? জি ভাই, ঠিক আছি। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি ঠিক আছি। নো প্রবলেম। তুমি ছোটুর ইরার ভাইয়ের মতো, তোমাকে দেখতে আসা যায়, কষ্ট হয়নি। শোনো, কিছু কথা বলি। আমার মতে তুমি একটা সাহসী ছেলে। এ পর্যন্ত যখন লড়াই করে আসতে পেরেছ, তাহলে আশা রাখছি সামনে লড়ে যেতে পারবে। ভালোবাসার কাছে হেরে গেছো বলে জীবন থেমে থাকবে না। তুমি মুভ অন করতে চাও না, করো না। কেউ তোমাকে ফোর্স করবে না। এমনভাবে নিজেকে তৈরি করো যাতে কেউ তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে যেতে বাধ্য না করতে পারে। নিজের যোগ্যতা অর্জন করো, এগিয়ে চলো, বি স্ট্রং। রাদিল প্রসন্ন হেসে মাথা নাড়ালো। আরহাম তারা দেখিয়ে পড়ল, ঠিক আছে, রেস্ট নাও। তোমরা কথা বলো, আমাকে যেতে হবে। যাওয়ার আগে আরুকে বলে গেল, যাওয়ার সময় আমাকে কল করবে, আমি এসে নিয়ে যাব, নাহলে গাড়ি বাঁচিয়ে দেবো। এরপর সবাইকে বিদায় জানিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। ইরার সাথে কথা বলল না দেখে নরম মনে একটু অভিমান জন্মালো। কবে যে আরহামের রাগ শেষ হবে কে জানে। এখন এসব নিয়ে ভাবা যাবে না। আরহামের চিন্তা ঝেড়ে তাকালো রাদিলের দিকে। হাতে ক্যানোলা লাগানো, স্যালাইন চলছে, শরীরটা খুবই দুর্বল হয়ে আছে, তার চোখের নিচে কালি পড়ে গেছে। কাল পর্যন্ত স্বাভাবিক থাকা ছেলেটাকে আজ বিধ্বস্ত লাগছে। চুলগুলো উস্কো খুস্কো অগোছালো ভঙ্গিতে কপালে পড়ে আছে। কয়েকদিনের ব্যবধানে ওজন অনেকটাই কমে গেছে। মানুষটা বেঁচে আছে এটাই যেন অনেক। চার বন্ধু গোল হয়ে রাদিলকে ঘিরেই দাঁড়ানো। রাদিলের বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে তারা। রাদিলের মা বেশ দুর্বল হয়ে পড়েছিলেন, তাই আরও জোরাজোরি করে পাঠিয়ে দিয়েছেন তাদের। এমনিতেও আজকে রাদিল বাসায় যেতে পারবে, তবে ডাক্তার বলেছে স্যালাইন শেষ না হওয়া পর্যন্ত ডিসচার্জ হতে পারবে না। রাদিলের জ্ঞান ফেরার পর তার মা বাবা কথা বলে মাফটাপ চেয়েছেন, তবা করেছেন কখনো আর তাকে কোনো বিষয় নিয়ে ফোর্স করবে না। ছেলে তাদের সুস্থ সবল থাকলেই চলবে, আর কিছু চায় না তারা। বন্ধুরা সবাই রাদিলের সাথে আছে বলে নিশ্চিন্তে যেতে পেরেছে তারা। তবুও রাদিলের মা যেতে চাইছিলেন না। রাদিলই জোর করে পাঠিয়েছে। তার মতে সামান্য একটু জ্ঞান হারানোতে তার কিছুই হবে না, কিছু হলে অনেক আগেই হতো। ইরা দীর্ঘশ্বাস ছেড়ে রাদিলের পাশে চেয়ার টেনে বসলো, বলল খুব নমনীয় স্বরে, এতটা উত্তেজিত হয়ে কেন পড়িস রাদিল? কতদিন ধরে নিজের যত নিষ্ঠা বলতো? হেয়ালি করলে জীবন চলবে না তো। তুই মুভ অন করতে চাস না, তাই তো? ঠিক আছে, কেউ তোকে এই বিষয়ে নিয়ে কোনো কথা বলবে না, কিন্তু তোকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের একটা পরিচয় তৈরি করতে হবে। আলো কি বলে গেছে ভুলে গেছিস তুই? ভুলিনি, ভুলিনি বলেই চেষ্টা করছি। রাদিলের কণ্ঠ মলিন, না আছে কথায় চোটপাট, না আছে বিরক্ততা, আছে শুধুই মলিনত অসহনীয় ব্যথা। আইমান বলল, এরকম চেষ্টা করলে তো হবে না, চেষ্টা তো হতে হবে চেষ্টার মতো। কিরকম চেষ্টা চাস? আরু বলল,
যেরকম চেষ্টা তোকে বড় করবে, আমরা তোকে একজন সফল মানুষ হিসেবে দেখতে পারবো, সেরকম চেষ্টা চাই আমরা। রাদিল কথা পাল্টাতে চাইলো, এই বিষয়টা নিয়ে কথা বলতে ভালো লাগছে না। সবার এমন মনমরা ভাব আর ভালো লাগছে না। নিজের কষ্টটুকু লুকিয়ে মিইয়ে পড়া ভাবটাকে দূরে ঠেলে স্বতঃস্ফূর্ততার সাথে বলল, ঠিক আছে, এখন তোরা বল, এখানে আমাকে ঠিক করতে এসেছিস নাকি অসুস্থ করতে? এত জ্ঞান দিলে মানুষ সুস্থ থাকে, কোন সময় না আবার পড়ে যায়। আইমান কপাল গুটি বলল, শালা আমাদের চিন্তা তোর কাছে জ্ঞান যাওয়া মনে হয়? আরে ভাই চেতস কেন, একটু হাসে না, তোদের দেখে আমার কান্না আসছে। কই একটু হাসাবি বাল, তোরা দেখি আমার চেয়ে বেশি দুঃখী। সবাই দুঃখের মাঝেও হেসে দিল। দুঃখের কথা সাইডে রেখে একটু মন খুলে কথা বলল। ছেলেটার মধ্যে অদ্ভুত এক শক্তি আছে। নিজে শত কষ্টে থাকলেও তার আশেপাশের মানুষদের তা আঁচ করতে দেয় না সহজে। কি করে সবাইকে খুশি রাখা যায় সে পায় তারা তার জানা আছে। তার কাছে থাকলে কেউ দুঃখে থাকতে পারবে না, অথচ তার মনেই হাজারো দুঃখ। যে নিজের ব্যথার পরোয়া না করে অন্যকে সুখী করতে ব্যস্ত হয় সেই তো প্রকৃত মানুষ। কথোপকথনের এক ফাঁকে ছোঁয়ার চোখ যায় ইরার গলার লাল দাগের উপর। চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইল দাগটার দিকে। কিসের দাগ ঠিক ঠাউর করে উঠতে পারলো না। এগিয়ে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে ক্ষত জায়গাটা দেখিয়ে বলল, তোমার এখানটায় কি হয়েছে ইরা? এরকম দাগ বসেছে কেন? ইরা কথা বলছিল রাদিলের সাথে, সবাই কথায় মশগুল ছিল। হঠাৎ ছোঁয়ার কথায় সবার চোখ গিয়ে আটকালো ছোঁয়ার ইশারা করা জায়গাটায়। ছোঁয়া কিসের কথা বলছে বুঝতে পেরে সাথে সাথে ওড়না দিয়ে ঢেকে ফেলে গলার জায়গাটা। ইস, এত করে ঢেকে রেখেছিল জায়গাটা, তবুও কাজ হলো না। ঠিক সবার সামনে চলে আসলো। ছোঁয়া ভ্রু কুচকে বলল, আরে ঢাকছো কেন? দেখতে দাও কি হয়েছে, কোথা থেকে ব্যথা পেলে? সবাই মুখ চাওয়াচাই করছে, মিটিমিটি হাসছে। ইরার রীতিমতো কাশি উঠে গেছে। কি যে বলবে এখন, তবুও আমতা আমতা করে বলল, এখানে এখানে ব্যথা পেয়েছিলাম কাল গাড়িতে ওঠার সময়। গাড়িতে ওঠার সময় কিন্তু? আইমান কপাল চাপড়ে থামালো ছোঁয়াকে, হাত ধরে টেনে বলল, তোমার বোঝার বয়স হয়নি এখন। বিয়ের পর আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ধৈর্য ধরো। আইমানের এই ছোট্ট কথাটায় পুরো বিষয়টার মোড়েই বদলে গেল। ইরা আরও হতবিহ্বল হয়ে তাকালো ওদের দিকে। বিস্মিত চোখে চেয়ে বলল, তোদের বিয়ে মানে? এই তোদের মধ্যে কি চলছে? রাদিল বলল, বাবা আইমান, আমার কালকের বোঝানোটা তবে কাজে দিয়েছে। এত তাড়াতাড়ি ডোজ কাজ করবে বুঝিনি তো। হেব্বি চালুমাল তো তুই ভাই। এসব কিছু আরও ইরার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরও বলল, কি হয়েছে রে রাদিল, ওদের দুজনের মধ্যে ইন্টুপিন্টু চলছে নাকি? ওদেরকে জিজ্ঞেস কর। ইরা আইমান ছোঁয়াকে জেরা করার মতো করে বলল। চুপ কেন দুইজন, কি চলে তোদের? আইমান ছোঁয়াকে ইশারা করে বলল, আমি কিছু জানি না, ওকে বল। ইরা ছোঁয়ার দিকে তাকালে সেও একই জবাব দিল। আমিও কিছু জানি না। এরপর আইমানের দিকে তাকিয়ে খেকিয়ে উঠল, এই আপনি কাল রাতে আমাকে কি বলেছেন? আমি কি বলেছি? ভালোবাসি কথা তো তুমি বলেছো। আপনি কাল রাতে আমাকে কি বলেছেন? আমি বলেছি আমিও তোমাকে ভালোবাসি চাশমিশ। ছোঁয়ার বক্ষ কেঁপে উঠল, হাত পা অবশ্যই আসছে হঠাৎ। ঠিকই শুনলো তো? হ্যাঁ, ঠিকই তো শুনলো। প্রথমবার কাঙ্ক্ষিত মানুষটার কাছ থেকে অনাকাঙ্ক্ষিত শব্দগুলো শুনতে পেল। হৃদয় তো কাপারই কথা। যেভাবেই বলুক, আজ বলল তো সে ভালোবাসে। চোখে খুশির বন্যা ধেয়ে এলো। কাপা কাপা স্বরে বলল, মিস্টার, মিথ্যা কেন বলছেন? কাল আপনি এটা বলেননি। হ্যাঁ বলিনি, আজ বললাম। অর্থ তো দুটোর একই ছিল, তুমি কি শুনতে পাও না? ছোঁয়া ছটফটিয়ে বলে উঠল। না, চাই চাই তো। এদিকে আরু ইরা রাদিল হা করে শুনছে ওদের কথা। বিশ্বাসই হচ্ছে না দুজন প্রেম করছে। এখানে যে আরো 3টা মানুষ আছে সে খেয়াল কি আদৌ আছে নব্যসূচিত প্রেমিক যুগলের? তারা তাদের মনোভাব আদান প্রদান করতে ব্যস্ত। ইরা একটু কেশে বলল, আপনাদের হয়েছে? এবার আমি কিছু বলি। বলো। বলো। আইমান ছোঁয়া দুজনেই ঠিক এই একই সময়ে বলে উঠল। কথাটা বলেই দুজন একে অপরের দিকে তাকালো। ইরা আবার কেশে তাদের মনোযোগ নিজের দিকে আনলো, বলল, দুজনে তো দেখি সবসময় ঝগড়া চলে, তাহলে এই প্রেমটা হলো কখন? আইমান সব দোষ ছোঁয়ার ঘাড়ে চাপানোর মতো করে বলল, আমি তো ওর বলার পরে প্রেমে পড়েছি, কিন্তু বুঝতে পেরেছি কাল। ওকে জিজ্ঞেস করো ও কি করে আমার প্রেমে পড়লো। ইরা ঘাড় কাত করে ছোঁয়ার দিকে তাকালে সে লজ্জায় মাথা নুইয়ে নিল। সাদা প্রেমের গোল চশমাটা তর্জনী দিয়ে ঠেলে বলল, জানি না আমি কি করে যেন কি হয়ে গেল। তোমার কি করে হলো? তোমারও তো আরহাম ভাইয়ের সাথে ঝগড়া হতো। নিজের দিকে প্রশ্ন আসায় শির দ্বারা সোজা করে বসলো, বলল, স্বভাবতই। আমাদেরটা হয়ে গেল ওভাবেই। আসল কথা, প্রেম হওয়ার অনেক কারণ থাকে, আবার কোনো কারণই থাকে না। প্রেম হয় ভালো লাগা থেকে, ঘৃণা থেকে, রাগ থেকে, অপমান থেকে, এমনকি প্রেম হয় সুদৃঢ় লজ্জা থেকে। আবার প্রেম হয় এক পল চোখের দেখা থেকে।
প্রেম ভালোবাসা নিয়ে বললে তো বলা শেষ হবে না কখনোই। বেলা গড়িয়ে গেছে বেশ অনেকক্ষণ, সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে। রাদিলকে বাড়িতে দিয়ে বিকেলের দিকে সকলে যার যার নিরে ফিরে গেছে। আরাম আসতে পারেনি ইরাদের নিতে, তবে গাড়ি পাঠিয়ে দিয়েছিল ঠিক সময়ে। ইরা আরু বাসায় এসে রেস্ট নিয়ে গেছে রান্নাঘরে। আজ রাতের খাবার দুই বান্ধবী বলো বা ভাবি ননদ, তারা দুজনাই করবে। মানজিয়া বা কোনো সার্ভেন্টকে রান্নাঘরে ঢুকতে দিবে না, নিজেরাই সব করবে। এদিকে আরহাম আজ বাড়িতে এসেছে সন্ধ্যার দিকেই। বলল কাজ নাকি সব শেষ, তাই তাড়াতাড়ি ফিরেছে। যে ছেলে অফিস থেকে 9টা 10টার আগে ফিরে না, সে আজ সন্ধ্যায় কেন ফিরতে পারে তা কি সবার অজানা? ইরার জন্য ছুটে এসেছে নিশ্চয়ই, কিন্তু যার জন্য এলো তার দেখাই মিলছে না। মহারানী রান্নায় ব্যস্ত, নিজের রুমে কাউচে বসে ল্যাপটপ দেখছে আরহাম, অথচ ল্যাপটপের দিকে কোনো ধ্যান নেই। সমস্ত ধ্যান তার ইরাবতীতে। কখন আসবে রুমে, আসছে না কেন, এই ভেবেই সময় পার করছে। শেষে আর সইতে না পেরে হাত ছুড়ে ডাকলো আরুকে। ছোটু, ছোটু এদিকে আয়। ডাক শোনার কিছুক্ষণের মাথায় আরু এসে উপস্থিত, দরজার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ভাইয়া, ডাকছিলে যে? তোর ভাবিকে বল কফি করে উপরে নিয়ে আসতে। ভাবি ব্যস্ত এখন, আসতে পারবে না। তোকে যা করতে বলেছি তাই কর। বল গিয়ে ভাইয়া কফি খাবে। তাহলে তুমিই ডেকে বলো। তোর বলতে সমস্যা কি? আমার কেন সমস্যা হবে, আমি তো তোমাকে সুযোগ করে দিচ্ছি। আরহাম ভ্রু উঁচিয়ে শুধালো। কিসের সুযোগ? আরু ফিসফিস করার মতো করে বলল, সে রান্নাঘরে একা আছে, যা লাগবে নিচে গিয়ে নিয়ে এসো। আরহাম সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু কোথায়? আরে আম্মুকে নিয়ে চিন্তা করো না, আমি আম্মুকে আমার রুমে পিজি রাখছি। তোমার সুযোগ তুমি লুফে নাও পারলে। এই বলেই দাঁত বের করে হেসে দৌড় দিল আরু। আরহাম হেসে ফেলে বোনের কাণ্ডে, উঠে চলে যায় নিচে রান্নাঘরের দিকে। ইরা সম্ভবত ছুরি দিয়ে কিছু কাটাকাটি করছে, ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ হচ্ছে, হাত চলে যাচ্ছে চোখে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে আরহামের বুক কেঁপে উঠল। ভয়ে জড়ানো কণ্ঠে বলল, ইরাবতী, কি হচ্ছে? আচমকা এমন সম্বোধনে কেঁপে উঠল ইরা। পেছনে ঘুরে দেখলো আরহাম চিন্তিত বদনে এগিয়ে আসছে তার দিকে। আরহাম এগিয়ে কাছে গিয়ে ইরার মুখটাকে দুহাতের মধ্যে ধরলো। ইরার চোখে জল দেখে আরো ভয় পেয়ে গেল। চোখ মুছিয়ে দিয়ে আদর্শরে বলল, কি হচ্ছে তোমার? কাঁদছো কেন? ব্যথা পেয়েছ? লেগেছে কোথাও? ইরা তাকিয়ে আছে আরহামের দিকে। বাচ্চারা যেমন ব্যথা পেলে তাদের আদর করে দেয়, সেরকম আরহামও আদর গলায় বলল। হাত এদিক ওদিক উল্টে দেখলো কোথাও কেটে গেছে কিনা। ইরা হেসে দিল এমন বাচ্চা মতে। আরহামের ব্যস্ত হাত দুটো ধরে থামিয়ে দিয়ে বলল, কিছু হয়নি আমার, পেঁয়াজ কাটছিলাম এই জন্য চোখে পানি এসে গিয়েছিল, ঠিক আছি আমি। আরহামের বুক থেকে যেন পাথর নেমে গেল। ঠোঁট গোল করে শ্বাস বের করলো, তবুও শান্ত হলো না। এদিক ওদিক তাকিয়ে বলল, তুমি কেন এগুলো কাটছো? সার্ভেন্ট কোথায়? তোমাকে কাজ করতে কে বলেছে? বাড়িতে সার্ভেন্ট থাকতে তোমার এসব করতে হবে কেন? আরহাম যেতে নিলে তাকে আটকে দিল। ইরা হাত ধরে টেনে বলল, আমি বারণ করেছি, আজকে সব আমি আর আরো মিলে করতে চেয়েছিলাম। প্রয়োজন নেই, তুমি উপরে চলো আমার সাথে। কেন, কিছু লাগবে আপনার? তোমাকে লাগবে, চলো। কিন্তু আমি তো। নো মোর ওয়ার্ডস, চলো। সার্ভেন্টরা দেখে নেবে রান্নাঘর। ইরা তো যাবেই না এখন। আরহাম জোর করে কোলে নিল তাকে, জোর করেই কোলে করে নিয়ে গেল উপরে। একদম নিজেদের রুমে গিয়ে থামলো। ইরাকে নামিয়ে রুমের দরজা আটকে দিল। কি করছেনটা কি এ সময় এমন করছেন কেন, সবাই কি ভাববে? আরহাম ইরাকে পাত্তা না দিয়ে গিয়ে খাটে হেলান দিয়ে পা উঠিয়ে বসলো। ইরাকে ইশারা দিয়ে বলল, যাও কাপড় খোলো। কেন, কিছু লাগবে আপনার? খুলতে বলেছি, খোলো। ইরা কিছু না বলে গিয়ে কাবার্ড খুলে বলল, খুলেছি, তারপর? দেখো একটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসো। ইরা ভেতরে তাকিয়ে দেখলো সত্যি একটা ব্যাগ রাখা। সেটাকে টেনে বের করলো। বের করতে গিয়ে পাশে আরেকটা কাপড়ে টান লেগে সেটা নিচে পড়ে গেল। ইরা কাপড়টাকে উঠিয়ে দেখলো একটা ওড়না, লাল রঙের ওড়না। ওড়নাটা দেখে ভ্রু কুচকে গেল। জিজ্ঞাসা করলো, এই ওড়নাটা কার? আরহাম উঠে এলো বেড থেকে। ইরার কাছে এসে ওড়নাটা নিজের হাতে নিল। হাতে নিয়ে নেড়েচেড়ে নাকে ধরে ঘ্রাণ নিল। একবার বলল, আমার, কিন্তু এখন আর এতে আপনি আপনি ফিল পাচ্ছি না। আপনি যে এখন আমারই, তাই হয়তো। ইরা কিছু বুঝতে না পেরে বলল, মানে এটা আমার। এটা একটা ওড়না, আপনার কি করে হয়? আপনি আমার হলে ওড়নাটা কেন আমার হবে না? ওড়নাটা আমার? না, আমার মানেই আপনার। আপনি কথা কেন পেঁচাচ্ছেন, ঠিক করে বলুন না। পরে বলবো কোন একদিন। এটা রাখুন এখন। প্যাকেটের ভেতরে জিনিসটা বের করুন। আরহাম নিজে ওড়নাটা ভেতরে রেখে দিল। ব্যাগ খোলা তারা দিয়ে বলল, কি হলো, বের করুন। ইরা ব্যাগে হাত দিয়ে একটা কাপড় বের করে আনলো, লাল রঙের একটা শাড়ি। ইরা শাড়িটা বের করে নেড়েচেড়ে বলল, সুন্দর তো, আপনি এনেছেন আমার জন্য? নিন, পরুন এটা এখন।
এখন? হ্যাঁ, এখন। কিন্তু এখন কেন পরবো? হঠাৎ এই সময় শাড়ি পরলে সবাই কি ভাববে? আরহাম এগিয়ে গিয়ে এক হাতে ইরার কোমর জড়িয়ে ধরলো, চুলগুলো কানের পিছে গুজে বলল, কিছু ভাববে না, আপনি পড়ুন আগে। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম তখন এই রঙের একটা জামাতে দেখেছিলাম, কিন্তু তখন আমার চোখে ভালো লাগে বা ভালোবাসা ছিল না। আজ আবার দেখব, নতুন করে প্রেমে পড়ব। পার্থক্য শুধু এটুকুই, ওই দিন ছিল জামা, আজ থাকবে শাড়ি। ইরা মাথা নুইয়ে বলল, এখন পরবো না আমি, সবাই কি ভাববে? রাগ কিন্তু আমার এখনো আছে। আমি জানি আপনি রেগে নেই। আরহাম কপাল টান টান করে বলল। তুমি কি চাও আমি আবারও রেগে যাই? তখন কিন্তু আর কথাই বলবো না। ইরা হেসে বলল, আপনি রাগ করে থাকতেই পারবেন না। তুমি কি পড়বে? না। তুমি? আচমকা বাইরে থেকে ভেসে আসে কিছু পড়ার শব্দ, সাথে কারো কান্নার আওয়াজ। আরহাম ইরা দুজনে ভোরকে তাকালো, কিছু না বুঝে দুজনে একসাথে দৌড় লাগালো। দরজা খুলতেই বুঝতে পারলো কান্নার শব্দ আরু রুম থেকে আসছে। দুজনে দৌড়ে গেল সেখানে। আরু দু হাতে মুখ ঢেকে কাঁদছে, নিচে তার ফোনটা পড়ে আছে। মানজিয়া বেগম চিন্তিত হয়ে মেয়েকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কেন কাঁদছে, কিন্তু আরু কথা বলতে পারছে না কান্নার চোটে। আরহাম ইরা এসে আরুকে শান্ত করার চেষ্টা করে বলল, কি হয়েছে, কাঁদছে কেন? আরু নিজেকে ধাতস্থ করে অস্ফুটে বলল, ফাহিম, ফাহিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরুর মুখ থেকে ফাহিমের অ্যাক্সিডেন্টের কথা শুনে তিনটে মন নড়ে উঠল। অজানা শঙ্কায় ছেয়ে গেল মন মস্তিষ্ক। আরু অঝরে কেঁদে দিয়েছে। মানজিয়া বেগম তাকে বুকে আগলে নিলেন, তার মনেও ভয়, চোখে জল। ইরাও গিয়ে আগলে ধরল আরুকে, টলটলে চোখে জিজ্ঞাসা করল, তোকে কে বললো কি হয়েছে ভাইয়ার? আরু কেঁদে কেঁদে বলল, জানি না, আমি তো ফাহিমকে কল করেছিলাম মায়ের সাথে কথা বলানোর জন্য, কিন্তু কিন্তু ফাহিম ফোন তুলেনি। কেউ একজন ফোনটা তুলে বলল ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি তুলে তুলে বলল কথাটুকু। আরহাম আরুকে শান্ত হতে বলে বলল, তুমি একটু শান্ত হও, আমি দেখছি, কিছু হবে না ফাহিমের। আরহাম আরুর ফোনটা নিয়ে ফাহিমের নাম্বারে কল করলো কয়েকবার। যদি সেই ব্যক্তি ফোনটা ধরে তাহলে ডিটেলস সব জানা যাবে, কিন্তু 2-3 বার ফোন করার সত্ত্বে কেউ ফোন তুলল না। উপায়ন্তর না পেয়ে ফোন করলো ফাহিম যেখানে থাকছে সেখানে, তবুও কোনো খবর পাওয়া গেল না। অনেকক্ষণ যাবৎ বিভিন্ন জায়গায় নাম্বার কালেক্ট করে সেখানেও খবর নিল, কিন্তু ফলাফল শূন্য। কোথাও থেকে ফাহিমের খবর পাওয়া যাচ্ছে না, সে কোথায় আছে কেউ জানে না। ফাহিমের ভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় প্রায় খোঁজ করা শেষ, কোনো সন্ধান মিলছে না বলে আরহাম এবার ঠিক করলো বাইরে যাবে, বিভিন্ন জায়গা থেকে লোক লাগিয়ে যেভাবে হোক খবর এনেই ছাড়বে। তখনই ফাহিমের নাম্বার থেকে কল আসলো আরুর ফোনে। আরহাম সঙ্গে সঙ্গে রিসিভ করলো ফোনটা, স্পিকারে দিয়ে বলল, রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। হ্যালো আরু পাখি, ফোন করেছিলে? একটু একটু ব্যস্ত ছিলাম, এজন্য ধরতে পারিনি। চারটা মনের থেকে যেন ভয়ের পাথর নেমে গেল, কান্না থেমে গেছে আরুর। উৎসুক হয়ে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে, ফাহিমের কণ্ঠ শুনতে পারছে, এটাই যেন অনেক। এতক্ষণ যে আশঙ্কায় ছিল সেটা কিছুটা হলেও কমেছে। তবে কি হয়েছে জানা প্রয়োজন, নয় তো আবারও টেনশনে পড়ে যাবে সবাই। আরহাম শান্ত কণ্ঠে বলল, তুই কোথায় ফাহিম, ঠিক আছিস? ফাহিম আরহামের কণ্ঠ শুনে কিছুটা চমকালো বোধহয়, পরপর দারুণ হেসে বলল, বাবু, আরু কোথায়? তুই আরুর ফোন দিয়ে কল করলি যে? আগে তুই বল, তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছি, আমার কি হবে? তুই এ কথা কেন জিজ্ঞেস করছিস? ফাহিম ঠিক আছে জেনে সব দুশ্চিন্তা ধুয়ে মুছে গেল। আরও আবারও ঠোঁট ভেঙে কেঁদে দিল। কষ্টে নয়, ফাহিম যে ঠিক আছে সেই খুশিতেই বোধহয় কেঁদে দিল। আরহাম ফাহিমের প্রশ্নের উত্তর না দিয়ে বোনকে আগলে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, কেন কাঁদছিস ছোট? ফাহিম তো বললেও ঠিক আছে। ফোনের ওপাশ থেকে ফাহিম উত্তেজিত হয়ে পড়ল, চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আরহাম? আরু কাঁদছে কেন? আরু পাখি, কি হয়েছে? আরহাম কথা বলতে দিল না, আগেই নিজে বলল, একটু আগে তোর ফোন কে পিক করেছিল? কেন, কি হয়েছে? ইরা চোখ মুখ মুছে বলল, যে ফোনটা ধরেছিল সে বলেছে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার তো ভয়ই পেয়ে গিয়েছি, দেখো আরো এখনো কাছে। ও এই ব্যাপার, কিন্তু অ্যাক্সিডেন্ট তো হয়েছে অন্য একজনের। তাকেই আমরা কয়েকজন মিলে হসপিটাল পৌঁছে দিলাম মাত্র। ফোনটা পকেট থেকে পড়ে গেছিল, অ্যালেন এনে দিল আমাকে। ওই হয়তো অ্যাক্সিডেন্টের কথা বলেছে, তোরা ভুল ভেবেছিস। কথাটুকু বলে আবার ডাকতে লাগলো আরুকে, আরু পাখি, তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি তো, কিচ্ছু হয়নি আমার। আরু কথা বলছে না, নাকের পানি চোখের পানি মিলিয়ে একাকার করে ফেলেছে। আরহাম বলল, ঠিক আছে, তুই এখন ছোটুর সাথে কথা বল, আমি পরে কথা বলে নেবো তোর সাথে। ফোনটা আরুর কাছে দিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এখন আরুকে ফাহিমি সামলাতে পারবে, দুজনে একটু কথা বলে নিক। আরু ক্ষণে ক্ষণে নাক টানছে। ফাহিম আদুরে কণ্ঠে ডাকলো তাকে, আরু পাখি, কথা বলবে না? আরু ছোট্ট করে বলল, না। কিন্তু আমি কি করেছি, কেন কথা বলবে না জান? আরু আবারও কেঁদে উঠলো, কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন ফোন অন্যের কাছে রাখবে? তুমি জানো আমার কেমন লেগেছে?
আরে বাবা, আমি দেইনি তো ফোন কাউকে। পকেট থেকে কখন পড়ে গেছে খেয়ালই করিনি। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমারই ভুল ছিল। কান্না থামাও তুমি। থামছে না তো। তাহলে আমার কাছে চলে এসো। নিয়ে যাও। শোনো না, আমি ভাবছিলাম এবার যে করেই হোক তোমাকে এখানে নিয়ে আসব। 3 বছর তোমাকে ছাড়া থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে। বিয়ে করে বউ রেখে বাইরে থাকতে ভালো লাগে নাকি? আরুর কান্না থেমে গেছে এতক্ষণে, নাক টেনে বলল, থাক, দরকার নেই। তুমি পড়াশোনা করতে গিয়েছো, আপাতত সেটাই করো। আমি গেলে তোমার কনসেন্ট্রেট নষ্ট হতে পারে। তুমি বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমি এখানে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। তুমি আসলে সব ঠিক হয়ে যাবে। আমি যাব না। আরু পাখি, তুমি বড্ড জ্বালাচ্ছ আমায়। আসো না এখানে, আমার ভালো লাগে না তো। তুমি ভাইয়াকে বলো আগে। ভাই এখন যেতে দিবে না। তোমার ভাই আমাকে আমার বউ না দিলে তাকেও তার বউ দিব না। আমার বোনকেও আমার কাছে নিয়ে আসবো। শালা বউয়ের কাছে আছে তো বুঝবে কি আমার জ্বালাটা। আরু রেগে বলল, মুখ সামলে। ভাই আমার, বকা দাও কেন? আরে ও তো আমার শালাই হয়, এটা আবার বকা হলো কিভাবে? তবুও বলবে না আমার সামনে? ফাহিম হেসে বলল, আচ্ছা জো হুকুম মহারানী আমার। দুজনে বেশ অনেকটা সময় মনের খায়েশ মিটিয়ে কথা বলল। আরু তো জান এলো যেন এই মানুষটার কিছু হয়ে গেলে কি করে বাঁচত। আরু কোনো কিছুতে রাগ করলে দিনে 100 বার সরি বলবে তার রাগ ভাঙানোর জন্য, তাতে দোষ যারই হোক না কেন সরি আগে সেই বলবে। দেশে থাকলে হয়তো সারাদিন বউ বউ করে পিছে পিছে ঘুরে বেড়াতো। কে বলবে ডাক্তার খ্যাত ছেলেটা এতটা ভালোবাসতে পারে তার বউকে, যে তাকে এতটা ভালোবাসে, তাকে ছাড়া কি বাঁচা যায়? সবাই তো আর রাদিলের মতো এতটা স্ট্রং হয় না। রাতের খাবার সবাই একসাথেই খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বউ শ্বশুর শাশুড়ি ননদ মিলে আড্ডা দিয়েছে। শুধু আরহাম নেই সেই আড্ডায়, এসে নিজের ঘরে বসে কাজ করছে অফিসের। আরাফাত সাহেবও এসে জানতে পেরেছে ফাহিমকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা। গল্প আড্ডা শেষে সবাই যার যার রুমে চলে গেছে ঘুমাতে। ইরারাও চলে এলো রুমে। রুমে ঢুকতেই দেখলো আরহাম কাউচের উপর বসে আছে, চোখ দুটো বুজে মাথা হেলে আছে পেছনে, লম্বা পা দুটো তোলা সাদা কাচের টি টেবিলটার উপর, পায়ের উপর ল্যাপটপ রাখা। ইরা ভাবলো হয়তো ওখানে ঘুমিয়ে গেছে কাজ করতে করতে। কাছে গিয়ে পায়ের উপর থেকে ল্যাপটপটা সরিয়ে দিল আগে, এরপর কাঁধে হাত রেখে হালকা ঝাঁকিয়ে ডাকলো, আরহাম, শুনছেন? আপনি তো এখানেই ঘুমিয়ে গেছেন। উঠুন না, এখানে শুয়ে থাকলে ঘাড় ব্যথা করবে তো। আরহাম, উঠুন না। হঠাৎ করে আরহাম চোখ খুলে ইরার হাত ধরে টান দিল, একটানে নিজের উপর ফেলে দিল তাকে। দু হাতে কোমর জড়িয়ে ধরলো। ইরা তার উপর থেকে ওঠার চেষ্টা করে বলল, আপনি ঘুমাননি? আরহাম আরো শক্ত করে ধরলো তাকে। উঠতে দিবে না এখনই। চোখ ছোট ছোট করে বলল, তোমার মনে হয় আমি এখন ঘুমিয়ে যাব? আমি এখানে তোমার অপেক্ষা ছটফট করছে, আর তুমি এখানে তোমার স্বামী রেখে নিচে শ্বশুর শাশুড়ির সাথে আড্ডা জমিয়েছ। কিন্তু আপনি তো কাজ করছিলেন। কে বলেছে তোমাকে? আমি বলেছি আমি কাজ করছি? কিন্তু ধমকে উঠল আরহাম। ওকে চুপ করি আবারও বলল, তোমাকে কি বলেছিলাম? শাড়ি পরতে বলেছিলাম না? খাওয়া শেষে যে উপরে আসতে বললাম, এসেছো একবারও? এখন যাও, শাড়ি পরে আসবে। এখন? হ্যাঁ এখন, নো এক্সকিউজ। এখন মানে এখনই। নিজে থেকেই ইরাকে উঠিয়ে নিল। নিজে উঠে পড়ল, আদেশ করে বলল, যাও, আমি ওয়েট করছি। ইরা ভদ্রমের মতো শাড়ি নিয়ে চলে গেল পড়তে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরই ইরা বেরিয়ে আসলো। পরনে লাল রাঙা শাড়ি, উজ্জ্বল ফর্সা গায়ে লাল শাড়িটা একেবারেই ফুটে উঠেছে। ব্লাউজের হাতাটা কনুই পর্যন্ত ঢাকা, সমান চুলগুলো পেছনে হাত খোপা করা, সামনে থেকে অনেকগুলো চুল মুখে এসে পড়েছে। ইরা শাড়ির কুচি ঠিক আছে কিনা দেখতে দেখতে আসছে। আরহাম বিমোহিত হয়ে এক ধ্যানে তাকিয়ে রয়েছে স্নিগ্ধ রমণীর দিকে। বুকের বাঁ পাশে ডিপ ডিপ করছে, শ্বাস ভারী হচ্ছে। শাড়িটাতে তাকে এতটা সুন্দর লাগবে জানা ছিল না। ইরা শাড়ির কুচি ঠিক করে সামনে আরহামের দিকে তাকালো। আরহামের পলকহীন চোখে তাকাতে লজ্জায় আড়ষ্ট হলো। মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, কি দেখছেন এইভাবে? আরহাম এক হাতে ইরার কোমর ধরে টেনে কাছে নিয়ে আসলো, অন্য হাতে ইরার গালে স্লাইড করে নেশা জড়ানো কণ্ঠে বলল, দেখছি এই সুন্দর রমণীটা শুধু আমার নামে লেখা, আমার নামে লেখা আরহামের ইরাবতী। ইরা আরও লজ্জা পেল, মাথা নিচু করে হাসলো। আরহাম তার থুতনিটা ধরে উঁচু করে মুখোমুখি করলো। ইরার চোখে কাজল ছিল। কাজল চোখে তাকে এতটা মায়াবী লাগে যেন সে চোখে তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। সে চোখের দিকে একধানে তাকিয়ে থাকতেই মনে পড়ে গেল সাদাত হোসেনের সেই কবিতাটা। একজন প্রেমিক পুরুষের মতো করে বলল। ইরা লজ্জায় আড়ষ্ট হয়ে আরহামের মুখে মুখ লুকালো। আরহাম হেসে আরো ভালো করে জাপটে ধরলো তাকে, কানের কাছে চুলগুলো সরিয়ে বলল, আজকে এখানে মুখ লুকালে তো চলবে না, আজ আপনাকে ঘুমাতেও দিব না। ইরা আরহামের বুকে আরো ভালো করে মুখ লুকিয়ে বলে উঠল, চুপ করুন, আমার কান লাল হচ্ছে।
আরহাম খিলখিল করে হেসে দিল, বুক থেকে মুখ তুলে বলল, তাহলে কানে একটা চুমু দিই, দেখবে লাল নীল হলুদ সবুজ গোলাপিও হয়ে গেছে। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে কানের কাছে গিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। হুট করে কোলে তুলে নিল তাকে, নাক ঠেকিয়ে বলল, আজকে আপনার নিস্তার নেই ইরাবতী, আজ আপনাকে আরহামের ভালোবাসায় ডুবিয়ে রাখবো। আজ তাদের পৃথক দুটি প্রাণ একসাথে বাঁধা পড়বে। তারা একত্রে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু করবে, যেখানে প্রতিটা স্পর্শে থাকবে প্রতিশ্রুতি ও ভালোবাসা। সেখানে ভালোবাসা শুধু একটা শব্দ নয়, এক অনন্ত অদ্ভুত অনুভূতিও বটে। ঘড়ির কাঁটায় রাত প্রায় 12টার। ঘরে নিস্তব্ধ অন্ধকার কক্ষে ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। আইমানের চোখ দুটো এখনো বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। একবার এপাশ ঘুরছে তো আবার অন্য পাশে ঘুরছে। মহা মুশকিলে পড়ে গেছে ছেলেটা, কেন যে ঘুম হচ্ছে না। অনেকক্ষণ এপাশ ওপাশ করে শেষমেশ ফোনটা হাতে নিল, ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারটিতে। প্রথমবার রিং হতে হতে কেটে গেল, আবারও কল করলো একই নাম্বারে। শেষ সময় এসে ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে একটা মেয়েলি চিকন স্বর ভেসে এলো, হ্যালো, কে? আমি। ওপাশের মেয়েটা বোধহয় বিরক্ত হলো, ঘুমের রেশ কাটেনি এখনো, ওভাবেই বলল, আমি কে? আইমান মুখে চশচক শব্দ করলো, গাল ফুলিয়ে বলল, কাল কে যেন আমাকে বলেছিল সুযোগটা না হয় আমাকেই দিন, কিন্তু তাকে সুযোগ দেওয়ার পরেও তো সে সুযোগের সদ্ব্যবহারটা করছে না। ছোঁয়া ফট করে উঠে বসলো শোয়া থেকে। ঘুম বোধহয় হাওয়া উড়িয়ে গেল। কান থেকে ফোন নামিয়ে দেখলো নাম্বারটা আইমানের। একবার সময়ের দিকে তাকিয়ে বলল, আইমান, আপনি এত রাতে কল করলেন, কিছু বলবেন? কি হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কিছু হয়েছে? চুরি হয়েছে। ছোঁয়ার উদ্বেগ বাড়ল, বলল, চুরি? কি বলেন? কি চুরি হলো? কোথা থেকে হলো? আপনি কোথায় ছিলেন? ঠিক আছেন আপনি? আইমান তপ্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, ঠিক থাকতে দিচ্ছ কোথায়? চুরিটা তো তুমিই করেছো, আমার পবিত্র মনটাকে চুরি করে নিয়েছো, অথচ সেটা যত্ন নিচ্ছ না। আইমানের কথা প্রথমে মাথায় না ঢুকলেও অল্প সময়ের মধ্যেই বুঝে নিল। কথা বুঝতে পেরে চোখ খিচে জিভ কাটল। গলার শ্লেষ্মা পরিষ্কার করে মিহি কণ্ঠে বলল, এখন আপনার মনের যত্ন করতে কি কি করতে পারি? এটা কোনো কথা? সুযোগ চাইলে তুমি দিলামও আমি, তাহলে যত্ন তুমি কিভাবে নেবে সেটা তুমি জানো, আমি কেন বলবো? আমি তো কোনোদিন কারো মনের যত্ন করিনি, আপনি একটু শিখিয়ে দিলে ভালো করে করতে পারবো আর কি। আইমান হুট করে খুব নরম কণ্ঠে ডেকে উঠল ছোঁয়াকে। ছোঁয়া, হুম। ভালো লাগছে না। কেন? জানি না, চোখ বন্ধ করলে তোমার কথাই মাথায় আসছে, ঘুমাতেও পারছি না, তোমাকে দেখতে ইচ্ছে করছে। চোখ বন্ধ করলে কি আমাকে দেখতে? তাহলে চোখ বন্ধ করেই রাখুন, আমাকে তো দেখাইছেন। তুমি বুঝতে পারছো না আমি আটকে গিয়েছি তোমাতে। কথা কি সব মন থেকে বলছেন? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? ছোঁয়া ততক্ষণে কেঁদে দিয়েছে। অতিরিক্ত খুশিতে মানুষ কাঁদে না, সেই খুশিতে চোখ বেয়ে পানি পড়ল। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, বিশ্বাস হয় না তো? যাকে পাবো না বলে নিজেকে বুঝিয়েছিলাম, তাকে এত সহজে পেয়ে গেলে কি বিশ্বাস হয়? আইমান নিভে এলো, হেসে বলল, কাঁদছো কেন? এটা কি কান্না করার মতো কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমরা কাল কথা বলবো, তবু কেঁদো না প্লিজ। ছোঁয়া কান্নার মাঝে হেসে দিল, দাঁত দিয়ে কামড়ে ধরল ঠোঁট, নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, একবার ভালোবাসি বলবেন? আইমান হাসে এরকম আবদারে, হেসেই বলল, না, একবার নয়, আমি 1000 বার বলবো আমি ভালোবাসি চাশমিশকে, ভালোবাসি 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 আমার চাশমিশ। ছোঁয়ার কান্না বাড়ল, কিন্তু বুঝতে দিল না এই ভালোবাসি কথাটা এত মধুর কেন। আইমানের মুখে কথাটা শোনার জন্য কতটা অপেক্ষা করেছে, পরিশেষে পেয়েছে তার ভালোবাসা। একটু খুশির বর্ষণ তো হবেই। আইমান এবার গলা পরিষ্কার করে ছোঁয়াকে বলল, তাহলে আমাকেও একবার বলো ভালোবাসি, তোমাকে এই কথা যদি একটু ঘুমোতে পারি। ছোঁয়া আবারও হেসে দিল, সমস্ত ভালোবাসা ঢেলে বলল, ভালোবাসি মিস্টার কুদ্দুস, আপনাকে আমার সর্বোচ্চ দিয়ে ভালোবাসি, আপনাকে এক আকাশ পরিমাণ ভালোবাসি। যতটা ভালোবাসলে হৃদয়ের অনুভূতিগুলো পরিমাপ করা যায় না, ঠিক ততটাই ভালোবাসি। ভালোবাসি আইমান, ভীষণ ভালোবাসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।